আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের প্রতিটি সাবজেক্ট আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। এই ভিডিওতে তোমরা সবকটি সাবজেক্ট একটি ভিডিওর মধ্যে পেতে চলেছো, তাই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিও শুরু করা বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমরা সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর শুরু করার আগে আমি একবার দেখিয়ে দেবো তোমাদের কোন কোন চ্যাপ্টার সিলেবাসে রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, তোমাদের এখানে ভাগ আছে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সহায়ক গ্রন্থ, ব্যাকরণ, নৈমিত্তিক। তো এখান থেকে তোমাদের যেটা আসছে, গল্প থেকে তোমাদের আসছে একটা এমসিকিউ প্রশ্ন, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, একটা 5 নম্বর প্রশ্ন, মোট থাকছে 11 নম্বর। এছাড়া কবিতা থেকে একটা এমসিকিউ প্রশ্ন, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, একটা 5 নম্বর প্রশ্ন এবং টোটাল থাকছে 11 নম্বর। একইভাবে নাটক থেকে থাকছে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 6 নম্বর। সহায়ক গ্রন্থ থেকে তোমাদের একটা এমসিকিউ থাকছে, একটা 1 নম্বর প্রশ্ন থাকছে এবং রচনাধর্মীর প্রশ্ন থাকছে একটা, মোট থাকছে তোমাদের 7 নম্বর। আর ব্যাকরণ থেকে তোমাদের বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ তোমাদের দুটো থাকছে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন থাকছে 3টে, মোট থাকছে তোমাদের 5 নম্বর। তোমাদের নির্মিতি থেকে কোনো প্রশ্ন না থাকলেও তোমাদের বিভিন্ন স্কুলে তোমাদের ভাব সম্প্রসারণ কিন্তু দিতেই পারে। তো দেখে নাও তোমাদের কোন কোন চ্যাপ্টার তোমাদের এর মধ্যে পড়ছে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধ্বনি পরিবর্তন থাকছে, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস। এছাড়া ব্যাকরণে থাকছে শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, দাম, নগর। ব্যাকরণে থাকছে ধাতু ও প্রত্যয়, ভাব সম্প্রসারণ। এই কটা জিনিস তোমাদের থাকছে। তাহলে এবার আমরা দেখে নেব তোমাদের প্রশ্ন এবং উত্তর ঠিক কেমন হতে পারে। দেখো, প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে ছিল রাজার ছবি, রানীর ছবি, রাজার খোদাই করা নাম নাকি শকুন্তলার ছবি। উত্তর হবে রাজার খোদাই করা নাম, গ। তারপর দেখো 1.2, মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল? চণ্ডী নাকি গজরাজ নাকি প্রবল ঝড় নাকি হনুমান? উত্তর হবে হনুমান। 1.3 দেখো, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে। এখানে জোয়ার ভাটা হলো কি হবে? সঠিক উত্তর হবে জীবনের উত্থান পতনের প্রতীক, অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর। আমি সব অপশনগুলো বললাম না। 1.4, মঙ্গল অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী ছিল কে? এখানে নিউটন, প্রহ্লাদ, বিধুশেখর। তাহলে সবাই যখন ছিল তার জন্য সঠিক উত্তর হবে সবাই। তারপর দেখো 1.5, কোনটি অপিনিহিতির উদাহরণ? তো এটা সঠিক উত্তর যেটা হবে খ, আজি থেকে আইজ। তারপরে চলে যাচ্ছে পরের প্রশ্ন, কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো, এখানে কোনটা হবে? বয়ে রি, যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে চলে আসছি পরের প্রশ্ন। দেখো 1.7, স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর হবে ক, আদি স্বরাগম। চলে আসছি 1.8, ধ্বনির লিখিত রূপকে কি বলে? এটা হচ্ছে খ হবে বর্ণ। চলে আসছি পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। 7টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, শকুন্তলার সখীর নাম কি ছিল? উত্তর লিখবে শকুন্তলার সখীর নাম ছিল প্রিয়ংবদা। তারপরে প্রশ্ন দেখো, 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ির কি ক্ষতি হলো? উত্তর লিখবে 7 দিনের বৃষ্টিতে শস্যক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে গেল এবং প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘর ধ্বংস হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্ন 2.3, ততই বিরামহীন দাঁত টানা। দাঁত টানা বিরামহীন কেন?
উত্তর লিখবে নৌকাকে নোঙরের কাছ থেকে মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় কতকের দাঁড় টানা বিরামহীন হয়। তারপরে দেখো 2.4 সেও তো পাপ, কোন কাজকে বক্তা পাপ বলেছেন? উত্তর লিখবে মজুরের উপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন। চলে আসি 2.5 দেখো দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হয়েছিল? উত্তর লিখবে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে উদ্ধৃত অংশটি সংগৃহীত হয়েছে। কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়ে যাওয়ায় দিনের বেলাতেই যেন রাতের আঁধার নেমে আসে, যার ফলে প্রজারা নিজেদের অঙ্গ দেখতে পায় না। এবার দেখো 2.6 কি বলেছে? প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে কি বলা হয়? উত্তর লিখবে প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। 2.7 দেখো স্বরভক্তির অপর নাম লেখো। উত্তর লিখবে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। এবার চলে আসে 3 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। 3.1 দেখো এই বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? এখানে দেখো দুটো পার্টের প্রশ্ন আছে, প্রথম পার্টের মান হচ্ছে 1, তারপরে পার্টের মান হচ্ছে 2। উত্তর লিখবে এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শাম সেমাগির কথা বলা হয়েছে। তারপরে পার্টের প্রশ্ন দেখো কি বলেছে? মোহাম্মদ স্যার বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে যে এ বিষয়ে তার স্ত্রী শাম সেমাগি ভালো বলতে পারবে। একজন মহিলা হওয়ায় কারণে তার মুখের কথার মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ পাবে। 3.2 দেখো চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘ বলতে কি বোঝো? অষ্ট গজরাজের পৌরাণিক অনুষঙ্গটি কি? উত্তর লিখবে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশে 4 প্রকার মেঘ জল দেয়। পুরাণ মতে সেই 4 প্রকার মেঘ হল সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। পৌরাণিক মতে উক্ত 4 রকম মেঘের বাহন হল অষ্টগজরাজ তথা ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অজ্ঞান, পুষ্পদন্ত, সার্বভৌমিক ও সুপ্রতীক। এরা দিগ্গজ নামেও পরিচিত। কবিতা অনুসারে বলা যায় ওই 8টি হাতি 4 রকম মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে। চলে আস 3.3 দেখো কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তা আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিল লেখো। অথবা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, কোন ঘটনাক্রমে সেই আংটিটি পেয়েছিল? তো দেখো এর উত্তর তোমরা কি লিখবে? এর উত্তরে লিখবে তোমরা দুষ্মন্তের সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রাপথে শচীতীর্থে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে দুষ্মন্তের দেওয়া আংটিটি জলে পড়ে যায়। ঘটনাক্রমে রাজশ্যালক ও রক্ষীরা সেই আংটিটি পায় এক ধীবরের কাছে। ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্তা খচিত এই আংটিটি সে দেখতে পায়। তারপরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখনই রক্ষীরা তাকে ধরেছে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 5 করে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তর লিখবে কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গ দেশে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টিপাত। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। 8টি দিকহস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হওয়ায় কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে।
দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের বেশে তাণ্ডব চালিয়ে মঠ অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এবার দেখো পরের প্রশ্ন 4.2, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? এই উক্তি তুমি সমর্থন করো কিনা যুক্তিসহ লেখো। 3 আর 2 প্রশ্নটা কিন্তু ভাগ করা আছে। উত্তর লিখবে লিও টলস্টয়ের ইলিয়াস গল্পে ইলিয়াসের আশেপাশে থাকা লোকজন তার সম্পর্কে মন্তব্যটি করেছিল। ইলিয়াসের বিয়ের পরে যখন তার বাবা মারা গিয়েছিল তখন সে না ধনী না দরিদ্র। 7টি ঘটকি, 2টি গরু আর 20টা ভেড়া ছিল তার সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুপরিচালনা আর তার স্ত্রীর কঠোর পরিশ্রমে প্রতি বছরই ইলিয়াসের অবস্থার উন্নতি হয়ে থাকে। 35 বছরের পরিশ্রমে ইলিয়াস 200 ঘোড়া, 150 গরু মহিষ আর 1200 ভেড়ার মালিক হয়। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করত। ভাড়াটে মজুরিরা দুধ দুইত, মাখন পনির তৈরি করত। ইলিয়াসের নামডাক তখন চারপাশে ছড়িয়ে পড়েছিল। তার আশেপাশের লোকেরা তখনই হিংসায় জ্বলে গিয়ে উদ্ধৃত মন্তব্যটি করেছিল। ইলিয়াসের উন্নতি হয়েছিল ভাগ্যে জোরে নয়, তার পরিশ্রমের কারণে। মানুষের চেষ্টা, ইচ্ছাশক্তি আর লক্ষ্য যে তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় তার সার্থক উদাহরণ ইলিয়াস। তাই ভাগ্যকে তার সাফল্যের ভিত্তি বললে এই পরিশ্রমের সাফল্যকেই ছোট করে দেখানো হয়। এবার দেখো 4.3 দেখো, বলেছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর এখানে কিসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর বলতে কি বোঝো? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? দেখো এর উত্তরে তোমরা লিখবে, কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতায় নোঙর হলো জীবনের বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক। কবি নোঙর নিয়ে যেতে চান সুদূর 7 সাগরের পারে। বাস্তব জীবনের বাধাবন্ধন থেকে অনেক দূরে কল্পনালোকে পাড়ি দিতে চান কবি। মধ্যযুগের সওদাগরদের মতো কবি ভাসিয়ে দিতে চান তার সৃষ্টি সম্পদে ভরা নৌকা। রোজকার একঘেয়ে জীবনযাপন থেকে ছুটি নিয়ে তার কল্পনাপ্রবণ মন দূর অচেনা অজানা দেশে পাড়ি দিতে চায়। কবির আকাঙ্ক্ষা 7 সমুদ্র পাড়ে পাড়ি দেওয়ার। কবির ভাবুক মন সংসারের দায়িত্ব কর্তব্যের বাঁধন মানতে চায় না। কর্মময় সাংসারিক জীবনের বাঁধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। স্রোতের গতি কবির এই দায়িত্বের বন্ধনকে বিদ্রূপ করে। কিন্তু কবি নিরুপায়, অসহায়। এই দাঁড় টানা বৃথা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। তাই কবির তীব্র আক্ষেপ, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধু পারে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। এভাবেই নোঙর কবিতাটি কবির আকাঙ্ক্ষার অপূর্ণতা ও আক্ষেপের বেদনার ধূসর হয়ে উঠেছে। এবার দেখো 5 দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 5 করে। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর লিখবে, বোমযাত্রীর ডায়েরি নামক কল্প বিজ্ঞানমূলক গল্পে আমরা মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা পাই। মঙ্গল গ্রহের গাছপালা, মাটি, পাথর সবই যেন নরম রবারের মতো। নরম পাথরের ঢিবির রং হলুদ। এছাড়া ওখানকার সমস্ত নদীর রং লাল। সেখানকার জল স্বচ্ছ পেয়ারা জেলির মতো, স্বাদ অমৃতের মতো। জল বয়ে যাওয়ার কুলকুল শব্দ শোনা যায় না। একটি স্থির শান্ত থমথমে ভাব রয়েছে চারপাশে। আবহাওয়া গরমের দিকে হলেও মাঝে মাঝে একটা ক্ষণস্থায়ী হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বয়ে যায়। নতুন জগতের বিচিত্র গন্ধ পেয়েছিলেন শঙ্কু, যা গাছপালা, জল, মাটির নয়, একান্ত মঙ্গল গ্রহেরই গন্ধ। তার আবহাওয়ার সঙ্গে মিলে রয়েছে। আর এই মঙ্গল গ্রহে রয়েছে মানুষ, মাছ ও জন্তুর সংমিশ্রণে গঠিত একদল অদ্ভুত প্রাণী। হাত 3 লম্বা, মাছের মতো ডানা, বুক জোড়া দন্তহীন হাঁ, মাঝখানে প্রকাণ্ড সবুজ চোখ এবং এদের সর্বাঙ্গ মাছের আঁশে ঢাকা। এদের আক্রমণের মুখে পড়ে প্রফেসর শঙ্কু এবং তার সঙ্গী সাথীরা অত্যন্ত সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছিলেন। এবার চলে আসি তারপর প্রশ্ন 5.2, আমি মোটেই বিশ্বাস করি না। বক্তা কি বিশ্বাস করেন না? বক্তার মনোভাব ব্যক্ত করো। উত্তর লিখবে, প্রফেসর শঙ্কু নিজের তৈরি রকেটে চেপে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন, একথা তিনি বিশ্বাস করেন না। মঙ্গল অভিযানে প্রফেসর শঙ্কু পোষা বিড়াল নিউটন, বৃত্ত প্রহ্লাদ এবং যন্ত্রমানব
বিধুশেখরকে সঙ্গে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। শঙ্কুর মতে যে কোনো অভিযানে শুধু বুদ্ধিমান মানুষ থাকলেই চলে না, সঙ্গে সাহসী লোকেরও প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে সর্ববুদ্ধির মানুষেরা বেশি সাহসী হয়, কেননা তারা ভয়ের কারণটা ভেবে বের করতে অনেক সময় নেয়। এই জন্য টিকটিকির কেরামতিতে অ্যাসিডের শিশির উল্টে পড়ায় ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কায় শঙ্কু নিশ্চল হয়ে পড়েন। অথচ প্রহ্লাদ সাহসিকতার সঙ্গে কিছু না জেনেও ক্ষিপ্ত হাতে গামছা দিয়ে অ্যাসিড মুছে ফেলে বিস্ফোরণের সম্ভাবনা সহজে নির্মূল করে দেয়। সুতরাং শঙ্কু বুদ্ধিমান হওয়া সত্ত্বেও অন্যের গুরুত্ব এবং যোগ্যতাকে স্বীকৃতি দেন। তাই তার মঙ্গল অভিযানে তিনি তার সঙ্গে নির্বাচনের মাধ্যমে তার দূরদর্শিতা, অভিজ্ঞতা ও বিচক্ষণ মনের পরিচয় দিয়েছেন। তো এবার দেখো, ভাব সম্প্রসারণ করো। এগুলো বিভিন্ন স্কুলে আসতে চলেছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের কিন্তু আমি অনেক কটা ভাব সম্প্রসারণ করাচ্ছি, দেখে নিও, তার মধ্যে হয়তো একটা তোমরা কমন পেতে পারো। প্রথম প্রশ্ন দেখো, এই জগতে হায় সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। উত্তর লিখবে, শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় ক্ষমতাভোগী মুষ্টিমেয় মানুষের দ্বারা প্রতিদিন শোষিত হয়ে চলে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ। এর ফলে শাসক শ্রেণী আরও বেশি সমৃদ্ধশালী হয়ে ওঠে আর সাধারণ মানুষ আরও গরিব হয়। অথচ ধনীরা যে ধনসম্পদের অধিকারী তা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। কিন্তু ক্ষমতার মোহ যে প্রলোভনের উন্নতার জন্ম দেয়, সেখানে বঙ্গহীন হয়ে ওঠে শোষণ। ফলে মনুষ্যত্ব লাঞ্ছিত হয়, দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের বেঁচে থাকা। এই চাহিদা এবং শোষণের তীব্রতার সামনে প্রায়শই অসহায় আত্মসমর্পণ করতে হয় শ্রমজীবী মানুষকে। জীবনানন্দের ভাষায় বলতে হয়, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। ধনীদের দ্বারা গরিবের সম্পদ লাভ এবং তাদের নিঃস্ব করে দেওয়ার চেষ্টা তাই মানব ইতিহাসের এক নষ্ট প্রাত্যহিকতা। এবার দেখো, পরের আসতে পারে, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এটাও কিন্তু 4 মার্কসে আসতে পারে। এটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, একটু পজ করে তোমরা এই ভাব সম্প্রসারণটা দেখে নাও, কারণ এগুলো করাতে গেলে অনেক টাইম লেগে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিতে পারো, তোমরা একটু পজ করে দেখে নিও। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিস্ট দিয়ে দিচ্ছি। ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। রাতে যদি সূর্য শোকে ঝরে অশ্রু দ্বারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান। দণ্ডিতের সাথে দণ্ডদাতা, কাঁধে যবে সমান, আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদাপেক্ষা শতগুণে দোষী। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। তারপরে সর্বশেষ, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসে এটা থাকছে, সেটা হচ্ছে গ্রহরূপের পৃথিবী, পৃথিবীর গতিসমূহ এবং তোমাদের যে সপ্তম চ্যাপ্টার ভারতের সম্পদ সেটা থাকছে। এছাড়াও তোমাদের মানচিত্র থাকবে, ভারতের সম্পদ, এগুলো কিন্তু পয়েন্টিং করতে হবে। তোমাদের এমসিকিউ থাকবে 7টা, 1 নম্বর প্রশ্ন থাকবে 8টা। এছাড়াও তোমাদের 2 নম্বরের প্রশ্ন 3টে এবং 3 নম্বর প্রশ্ন 3টে এবং 5 নম্বর প্রশ্ন 1টা থাকবে। প্রথম বিভাগে আমরা চলে আসছি, বিভাগ ক। বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। দেখো, এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি সর্বাধিক হয় কোথায়? হবে উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। তারপর দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে 111.3 কিলোমিটার অগ্রসর হলে নক্ষত্রের উন্নতিকোণ বৃদ্ধি পায়, এটা সঠিক উত্তর হবে 1 ডিগ্রি। চলে আসছি তারপর প্রশ্নে। অনুসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 14.5
70 কোটি কিলোমিটার, অর্থাৎ ডিটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে হচ্ছে মহাবিষুব হয়, এগুলোর মধ্যে মহাবিষুব কবে হয়? উত্তর হবে এ 21শে মার্চ। তারপরে দেখো 1.5 পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হলো কোনটা? উত্তর হবে সি ফারাক্কা। 1.6 দেখো ভারতে প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটা? সেটা হচ্ছে সি তারাপুর। চলে আসছি পরের প্রশ্ন 1.7 শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়? কাবেরী নদীতে। 1.8 দেখো একটি পুনর্ভব সম্পদ হলো, উত্তর হচ্ছে বায়ু। চলে আসছি পরের বিভাগে, বিভাগ খ। 2.1 দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 1 করে। দেখে নাও প্রথম প্রশ্ন, বস্তুর ওজন সবসময় মেরু অঞ্চলে কম হয়, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তর হচ্ছে মিথ্যা। 2.1.2 পৃথিবীর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো, সত্য না মিথ্যা? উত্তর হচ্ছে সত্য। এবার দেখো 2.2 চলে যাচ্ছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। 1 স্টেডিয়া ড্যাশ মিটারের সমান, উত্তর হচ্ছে 185 মিটারের সমান। 2.2 ড্যাশের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, উত্তর হচ্ছে ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়। এবার একটি বাক্যে উত্তর দেওয়ার প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ হয়, এই সূত্রটি কে আবিষ্কার করেন? উত্তর লিখবে 1835 সালে এই সূত্রটি কোরিওলিস আবিষ্কার করেছেন। 2.3.2 চলে আসছি, অ্যান্টার্কটিকা মহাদেশ কি ধরনের সম্পদ? উত্তর লিখবে আন্তর্জাতিক সম্পদ। 2.3.3 খনিজ তেলে কোন উপাদান বেশি পরিমাণে থাকে? উত্তর লিখবে হাইড্রোকার্বন। 2.3.4 পরিবেশের জন্য ক্ষতিকর নয় এরূপ জ্বালানিকে কি বলে? উত্তর লিখবে সবুজ জ্বালানি। এবার দেখো চলে আসছি বিভাগ গতে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 2 করে। প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে জিপিএস এর দুটি ব্যবহার লেখো। তো প্রথম যে প্রশ্ন অর্থাৎ পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ, তার উত্তরটা আগে দেখে নিই। যে কোনো একটি প্রমাণ দিতে বলেছে, তো চাক্ষুষ প্রমাণ সেটা এখানে লেখা আছে। দেখো সম্প্রতি বিভিন্ন মহাকাশচারী চন্দ্রে অবতরণকালে পৃথিবীর যে চিত্র গ্রহণ করেছেন তা হতে স্পষ্টই দেখা যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার। তাদের মতে পৃথিবী হতে চন্দ্রকে যেমন গোলাকার দেখা যায়, চন্দ্র হতে পৃথিবীকেও অবিকল সেরকম গোলাকার দেখায়, তবে কয়েক গুণ বড়। এটি পৃথিবীর গোলকত্ব সম্পর্কিত চাক্ষুষ প্রমাণ। এবার অথবা যেটা আছে জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো, সেটার উত্তর এবার দেখে নেব। তো জিপিএস এর দুটি ব্যবহারে কি লিখবে? জিপিএস এর দুটি ব্যবহার, প্রথম পয়েন্ট দিবে অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। 2 দিক নির্ণয়, জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকেরা সহজে দিক নির্ণয় করতে পারেন। চলে আসছি পরের প্রশ্ন 3.2 দেখো 23শে সেপ্টেম্বর ও 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয়? অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে রবিমার্গ কি? তো প্রথম যে প্রশ্নটা আছে তার উত্তরটা আমরা দেখে নেব। 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, আর 23শে সেপ্টেম্বর সম্পূর্ণ লম্বভাবে সূর্য নিরক্ষরেখার উপর কিরণ দেয়। এরপরে অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল রবিমার্গ কি, তার উত্তরটা আমরা দেখে নেব। উত্তর লিখবে আকাশে যে পথ ধরে সূর্যের আপাত বার্ষিক গতি লক্ষ্য করা যায় তাকে রবিমার্গ বলে। এবার চলে আসি পরের প্রশ্ন 3.3 কোন নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত উল্লেখ করো। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে সম্পদ কাকে বলে? তো প্রথম যে প্রশ্ন কোন নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত, সেটা আগে আমরা তার উত্তরটা দেখে নিই। কোন নিরপেক্ষ বস্তু সামগ্রী তখনই সম্পদ হিসেবে বিবেচিত হবে যখন সেটি নিম্নলিখিত শর্তগুলি পূরণ করবে। প্রথম পয়েন্ট, নিরপেক্ষ সামগ্রীটির কার্যকারিতা থাকবে। তারপরে বি, নিরপেক্ষ সামগ্রীটির উপযোগিতা বা অভাব মোচনের ক্ষমতা থাকবে। সি, সামগ্রী বা বস্তুটি সর্বত্র গ্রহণযোগ্য হবে। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সম্পদ কাকে বলে, তার উত্তরটা আমরা দেখে নিই। এখানে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে সম্পদ সংরক্ষণ জরুরি কেন আলোচনা করো। ঠিক আছে, এখানে সম্পদ কাকে বলে এটাও আসতে পারে, বা
আমি এখানে যে উত্তরটা করেছি সেটা প্রশ্নটা এখানে ভুল আছে। প্রশ্নটা হবে সম্পদ সংরক্ষণ জরুরি কেন সেটি আলোচনা করো। তো তার উত্তর তোমরা লিখবে সম্পদের যোগান অব্যাহত রাখা, সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি করা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পুনর্ভব সম্পদের সুষ্ঠু ব্যবহার, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব ইত্যাদি কারণগুলির জন্যই সম্পদ সংরক্ষণ একান্ত জরুরি। এবার চলে আসছি বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। তোমাদেরকে এত কটা প্রশ্ন আমি করাচ্ছি এই কারণে যে তোমাদের যাতে সাজেশনটা তোমাদের ভালো মতো তোমরা করতে পারো এবং এখান থেকে তোমরা অনেক কটা প্রশ্ন যাতে কমন পেতে পারো। তারপরে দেখো এই যে প্রথম প্রশ্ন কি আছে, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল। বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও, অথবাটা আমি পরে প্রশ্নটা আলোচনা করছি। দেখো প্রথম যে প্রশ্ন আছে তার উত্তর তোমরা লিখবে সৌরজগতে পৃথিবী ছাড়া আর অন্য কোনো গ্রহে জীবন বিকাশের অনুকূল পরিবেশ গড়ে ওঠেনি। পৃথিবীতেই একমাত্র জীবনের অপরিহার্য বিষয় জল, অক্সিজেন, সূর্য থেকে পরিমিত দূরত্বে অবস্থান বিষয়গুলি বর্তমান আছে। সৌরজগতে একমাত্র পৃথিবীতে জীবের আবাসস্থল হওয়ার কারণ দিয়ে প্রথম পয়েন্ট দিবে পৃথিবীর অবস্থান। পৃথিবী সূর্য থেকে একটি নিরাপদ দূরত্বে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার অবস্থান করছে, যা সূর্য থেকে খুব কাছেও নয় আবার খুব বেশি দূরেও নয়। পরের পয়েন্ট দেবে পৃথিবীর পরিমিত উত্তাপ। পৃথিবী সূর্য থেকে নিরাপদ দূরত্বে থাকার কারণে পৃথিবীর গড় উষ্ণতা 8 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা মানুষ তথা সমগ্র জীবের বেঁচে থাকার পক্ষে অনুকূল। পরের পয়েন্ট দেবে পৃথিবীর গতি। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির জন্য দিন রাত্রি ও ঋতু পরিবর্তন ঘটছে। এর ফলে মানুষের থাকার পরিবেশ, চাষাবাদ ও অন্যান্য কাজকর্ম উপযোগী পরিবেশ গড়ে উঠেছে। পরের পয়েন্ট দেবে পৃথিবীর ভর ও অভিকর্ষ বল। দিয়ে লিখবে পৃথিবীর ভর ও অভিকর্ষ বলের কারণে পৃথিবীতে মানুষ, জীব, উদ্ভিদের প্রয়োজনীয় অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন গ্যাসগুলি পৃথিবীকে আবরণ করে রেখেছে। পরের পয়েন্ট দেবে জলের অস্তিত্ব। দিয়ে লিখবে একমাত্র পৃথিবীতে জলের অস্তিত্ব আছে ও এখানে বাড়িচক্র বা হাইড্রোলজিক্যাল সার্কেল সংঘটিত হয়, যা জীবন ধারণের প্রধান শর্ত। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা সেখানে ছিল সেই প্রশ্নটা একবার দেখে নিই। জিওডের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তো এর উত্তরে তোমরা কি লিখবে? উত্তর লিখবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো হলেও পৃথিবীকে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না। তার কারণ হলো সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম অংশ, আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাত হল পৃথিবীর নিম্নতম অংশ। অর্থাৎ পৃথিবীর বন্ধুরতার প্রসার হলো প্রায় 20 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠের উঁচু নিচু জায়গাগুলির অবস্থান সত্ত্বেও পৃথিবীর আকৃতি গোলকের মতো নয়। পৃথিবী একটি বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবী পৃষ্ঠ বেশ মসৃণ। কমলালেবু বা নাশপাতের সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোনো আকৃতির সঙ্গে মেলানো যায় না। তাই বলা হয় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। এবার চলে আসছি 4.2-এ। দেখো 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। অথবা প্রশ্নটা পরে আসছি। তো 3টি বিষয় বলেছে। প্রথম বিষয় হচ্ছে সংজ্ঞা। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তনকে আহ্নিক গতি বলে, আর পৃথিবী সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণকে বার্ষিক গতি বলা হয়। আমাদেরকে আবর্তন বা পরিক্রমণ গতি বা এখানে আহ্নিক এবং বার্ষিক গতির পার্থক্য বলতে চেয়েছে। অপর নাম আহ্নিক গতির আরেক নাম আবর্তন গতি, বার্ষিক গতির আরেক নাম পরিক্রমণ গতি। সময়ের নিয়ে পার্থক্য। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আর পৃথিবী সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ফলাফলের পার্থক্য। আহ্নিক গতির ফলে দিনরাত হয়ে থাকে, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল একবার দেখে নিই প্রশ্নটা। ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের প্রভাব সর্বাধিক, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। সেই উত্তরটা তোমরা লিখবে পৃথিবীর সূর্য পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই হেলানো অবস্থানের জন্য এই পৃথিবীতে উত্তাপের তারতম্য ঘটে, কারণ সূর্যের রশ্মি সর্বত্র পৃথিবীর ওপর সমানভাবে পড়ে না, যার ফলে ঋতু পরিবর্তন দেখা যায়। ব্যাখ্যা। পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশটি সূর্যের কাছাকাছি হওয়ার জন্য সূর্যকিরণ লম্বা হয়ে পড়ে, আর অপর অংশটি দূরে হওয়ার কারণে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে। লম্বভাবে পড়া রশ্মি পৃথিবীর ওই অংশকে বেশি গরম করে, অপরদিকে তির্যকভাবে পড়া রশ্মি কম করে।
এইভাবে উত্তাপের তারতম্য ঘটে ঋতু পরিবর্তনে সাহায্য করে। চলে আসছি পরের প্রশ্ন 4.3 প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। তো দেখে নাও পার্থক্যটা। সংজ্ঞাগত পার্থক্য, শক্তি উৎপাদনের জন্য যেসব উৎসগুলি মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে, অর্থাৎ শক্তির উৎস হিসাবে যেগুলির প্রচলন বেশি সেগুলো প্রচলিত বা চিরাচরিত উৎস বলে। আবার অন্যদিকে শক্তির যেসব উৎসগুলি বিশ্বের জনপ্রিয় নয়, অর্থাৎ পৃথিবীতে শক্তি উৎপাদনে এমন কতগুলি উৎস আছে যেগুলো বহুল ব্যবহার এখনও শুরু হয়নি, এই ধরনের উৎসগুলিকে শক্তি অপ্রচলিত বা অচিরাচরিত উৎস বলা হয়। এবার উৎসগত পার্থক্য দেখব। প্রচলিত শক্তির উৎসগুলি হলো খনিজ তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। অপ্রচলিত শক্তির উৎসগুলি হলো সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি, জৈব গ্যাস ইত্যাদি। এবার প্রকৃতিগত পার্থক্য, প্রচলিত শক্তির উৎসগুলি গচ্ছিত, ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ, আর অন্যদিকে অপ্রচলিত শক্তির উৎসগুলি অফুরন্ত বা প্রবাহমান সম্পদ। এবার পরিমাণগত পার্থক্য দেখব। প্রচলিত শক্তির উৎসগুলির পরিমাণ সীমিত হওয়ায় ব্যবহারের ফলে একদিন নিঃশেষ হয়ে যাবে, আর অপ্রচলিত শক্তির পরিমাণ অফুরন্ত, যা কখনোই নিঃশেষ হবে না। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল, একবার প্রশ্নটা একবার দেখে নিই। সম্পদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো সেটা আমরা দেখে নেব তার উত্তরগুলো। তো উত্তর লিখবে সম্পদের বৈশিষ্ট্যগুলি নিচে উল্লেখ করা হলো। দিয়ে প্রথম পয়েন্ট দিবে উপযোগিতা, দিয়ে লিখবে যেসব বস্তু বা উপকরণের উপযোগিতা আছে তাদের সম্পদ বলে গণ্য করা হয়, যেমন খাদ্য, বাসস্থান, মানুষের উদ্ভাবনী শক্তি প্রভৃতি। তারপর পয়েন্ট দিবে কার্যকারিতা, দিয়ে লিখবে আমরা কোনো কিছুকে তখনই সম্পদ বলে বিবেচনা করি যখন সেটি মানুষের কোনো না কোনো প্রয়োজন বা অভাব মেটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে, যেমন কয়লা সম্পদ নয়, কয়লার চাহিদা পূরণের ক্ষমতাই সম্পদ। সি নম্বর দেখো সার্বজনীন চাহিদা, সম্পদ তাকেই বলা হয় যার ব্যাপক বা সার্বজনীন চাহিদা আছে, যেমন জল, বায়ু, খনিজ তেল ইত্যাদি। মানুষের কাছে যার চাহিদা নেই তাকে সম্পদ বলে গণ্য করা হয় না। পরের পয়েন্ট দেবে সীমিত সরবরাহ, সম্পদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার সীমিত যোগান। অবশ্য কোনো কোনো সম্পদ অফুরন্ত হয়, যেমন নদীর জল, কিন্তু দীর্ঘ সময়ের বিচারে প্রাকৃতিক সম্পদের যোগান সীমাবদ্ধ, যেমন খনিজ সম্পদ। তারপর পয়েন্ট দেবে ক্ষয়শীলতা, সম্পদের একটি প্রধান বৈশিষ্ট্য তার ক্ষয়শীলতা বা বিলোপ প্রবণতা, যেমন ক্রমাগত ব্যবহারের ফলে কয়লার পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। এবার দেখো ঙ নম্বর, বিভাগ ঙতে আমরা চলে আসছি, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কিন্তু তোমাদের জন্য অনেক কটা প্রশ্নই নিয়ে এসেছি তোমার সুবিধার্থে। তো প্রথম যে প্রশ্ন আছে, পৃথিবীতে প্রাণের বিকাশ কেন ঘটেছে, তার উত্তর তোমরা কি লিখবে? তার উত্তর লিখবে এই বিরাট মহাবিশ্বে আমাদের জ্ঞাতব্যে একমাত্র পৃথিবী প্রাণের সৃষ্টি হয়েছে। তবে কেন পৃথিবীতেই এমন ঘটলো তা জানতে হলে আমাদের বুঝে নিতে হবে পৃথিবীর গঠন, সূর্য থেকে দূরত্ব, আরও অনেক কিছু। এই পৃথিবীতে অনেক কিছুরই সমাহার রয়েছে। বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, এই 3টি মণ্ডলকে ধারণ করে সৃষ্টি হয়েছে প্রাণ। এবার প্রথম পয়েন্টে বায়ুমণ্ডল, এই পৃথিবীকে বেষ্টন করে রয়েছে বায়ুমণ্ডল। প্রায় পৃথিবীপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা জুড়ে বায়ুমণ্ডলের অবস্থান। জীবমণ্ডলের বেঁচে থাকার জন্য সবকটির ভূমিকা রয়েছে, তবে তাদের মধ্যে প্রাথমিক স্তরের অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের গুরুত্ব সর্বাধিক। প্রাণের সৃষ্টির মূল উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির উপস্থিতি প্রাণের বিকাশে অন্যতম ভূমিকা পালন করছে। আবার এর ঠিক উপরের স্তরে রয়েছে ওজোন গ্যাসের চাদর, যা সূর্য থেকে আগত ক্ষতিকারক ইউভি রশ্মিকে পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছাতে বাধাদান করে, যা প্রাণের বিকাশে বিশেষভাবে সহায়ক। এরপরে যা কথা বলতে হয় তা হলো গ্রিন হাউসের গ্যাসের চাদর। এই বিশ্বে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে ভারসাম্য মাত্রায় গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি সূর্য থেকে আগত তাপশক্তিকে সম্পূর্ণরূপে বিকীর্ণ হতে বাধা দেয়, যা পৃথিবীকে শীতল হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তারপরে পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডল, জলের উপর নাম জীবন। জল ছাড়া প্রাণ ধারণ অসম্ভব, তাই বিশ্বে প্রাণের অস্তিত্বের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ বায়ুমণ্ডলের উপস্থিতি। তারপর পয়েন্ট দেবে শিলামণ্ডল, গোটা জীবজগতের এক বিশাল অংশকে ধারণ করে আছে, যা তাই শিলামণ্ডল। তার সঠিক মাত্রায় উপস্থিতি জীবজগতের বেঁচে থাকার অন্যতম রসদ। ভারসাম্য উষ্ণতা, এই মণ্ডলগুলি ছাড়াও পৃথিবীতে প্রাণের বিকাশের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর ভারসাম্য তাপমাত্রা। সূর্য থেকে পৃথিবীতে এমন একটি দূরত্বে অবস্থান করছে যেখানে না মাত্রাতিরিক্ত শীতলতা না মাত্রাতিরিক্ত উষ্ণতা রয়েছে, ফলত এই ভারসাম্য তাপমাত্রা প্রাণ ধারণের পক্ষে আদর্শ। এবার দেখো পরের প্রশ্ন, সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো।
এটা দেখো অথবা দিয়ে করা হয়েছে। উত্তর লিখবে, সংজ্ঞা লিখবে প্রথমে। ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নতির উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার, অপচয় রোধ, রক্ষণাবেক্ষণ ও দূষণের কবল থেকে রক্ষা করাকে সম্পদের সংরক্ষণ বলা হয়। অধ্যাপক জিমারম্যান বলেছেন যে ভাবি প্রজন্মের জন্য ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। সম্পদের প্রকৃতি, প্রয়োজন, প্রয়োগ, চাহিদা, পরিবেশ অনুযায়ী সম্পদ সংরক্ষণের পদ্ধতি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। যেমন সম্পদের অপচয় বা ধ্বংসরোধ। সম্পদ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো এর অপচয় রোধ করা। সম্পদ উৎপাদনের সময় এর একটা বড় অংশ অপচয় হয়ে যায়। যেমন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাহিদার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে প্রকৃতপক্ষে কয়লা বা খনিজ তেলের অপচয় ঘটে। প্রবহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি। সঞ্চিত বা গচ্ছিত সম্পদের পরিবর্তে প্রবহমান সম্পদের ব্যবহার করলে সম্পদের সংরক্ষণ করা যায়। যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ব্যবহারের পরিবর্তে সৌরশক্তি, জলপ্রবাহ, বাতাস, ভূতাপ শক্তি প্রভৃতি প্রবহমান সম্পদ ব্যবহার করলে গচ্ছিত সম্পদ সংরক্ষণ করা যায়। পরের পয়েন্ট দিবে সম্পদের উৎপাদন ও ভোগের মধ্যে সমতা রাখা। কোনো সম্পদের সামগ্রিক উৎপাদনের তুলনায় যদি তার ব্যবহারের পরিমাণ বেশি হয় তখন স্বাভাবিকভাবেই ওই নির্দিষ্ট সম্পদের পরিমাণ নিঃশেষিত হতে থাকবে। যেমন কাষ্ঠ সম্পদের ব্যবহার বৃদ্ধি ও নতুন বনভূমির সৃষ্টির পরিমাণ কম হওয়ার ফলে পৃথিবীতে বনভূমির পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। এই কারণে সম্পদের উৎপাদন ও তার ব্যবহারের মধ্যে সমতা থাকা প্রয়োজন। বিজ্ঞানসম্মত ব্যবহার। উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান ব্যবহার করে সম্পদ ব্যবহার করলে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। যেমন বর্তমানে জাপান, ফ্রান্স ইত্যাদিতে গাড়ি তৈরির কৌশল পরিবর্তন করা হচ্ছে খনিজ তেল, ডিজেল প্রভৃতি সম্পদকে সংরক্ষণ করার জন্য। সচেতনতা বৃদ্ধি। সম্পদ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা আনার মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। এটি সম্পদ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সরকারি বার্তার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো বা বর্তমানের জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করা। এছাড়াও আরও সম্ভাব্য উপায় উল্লেখ করা যায়, যেমন পরিকল্পনা মাফিক আমদানির মাধ্যমে সম্পদ সংরক্ষণ, গচ্ছিত সম্পদের পরিকল্পনা মাফিক ব্যবহার, সম্পদ সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণ, নতুন আইন প্রণয়ন, সম্পদ সংরক্ষণ ইত্যাদি। তো এরপরে আমরা চলে আসবো বিভাগ। দেখো তোমাদের যে বিভাগ চ আছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। দেখো কি কি আসতে পারে। উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলক কেন্দ্র, পশ্চিমের একটি তৈল সংশোধনাগার, দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম লিগনাইট খনি, পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলক স্থান। এইরকম কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই গেল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে প্রশ্নোত্তর পর্বটি দেখতে থাকো। প্রথমে দেখো কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ক, বিজ্ঞান চেতনা ও বিজ্ঞান বোধের প্রতিকৃত ছিলেন। উত্তর হবে রজার বেকন। তারপরে দেখো নবজাগরণের সূচনা হয়েছিল প্রথম কোথায়, তো যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সি, ইতালিতে। তারপরে ফ্রান্সের ধর্মকরকে বলা হতো, দেখো উত্তর হবে 3 নম্বর টাইথ। তারপরে দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। তারপরে প্রশ্ন দেখো, জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রুশোর। তারপরে দেখো টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? এটা হচ্ছে 1807 খ্রিস্টাব্দে। 1807 খ্রিস্টাব্দে এটি স্বাক্ষরিত হয়। কনকর্ডাটের মাধ্যমে খুশি হয়, এটা কি? উত্তর হবে ফ্রান্সের মানুষ। তারপরে বর্কিজা দেখো, ফ্রান্স ছিল
ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর, এ কথা কে বলেছিলেন? উত্তর হবে বি অ্যাডাম স্মিথ। তারপরে দেখো নেপোলিয়ান জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর হবে কর্সিকা দ্বীপে, 3 নম্বর কর্সিকা দ্বীপে। তারপরে দেখো পোড়ামাটির নীতি অনুসরণ করেন কে? উত্তর হবে 2 রুশরা। ওশিয়া রেজিম এর কথার অর্থ হলো 2 পুরাতন সমাজ ব্যবস্থা। এই অপশনগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে কিন্তু বেছে নিতে হবে। এখানে উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল, এখানে সঠিক উত্তর হবে 1808 খ্রিস্টাব্দে। তারপরে দেখো বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 6টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। দেখো উপবিভাগ 2.1-এ একটি বাক্যের উত্তর দাও, অর্থাৎ এখানে একটি বাক্যের উত্তর দিতে হবে। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? উত্তর লিখবে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো। তারপরে প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী কে ছিলেন? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন মারি আন্তোয়ানেত। তারপরটা দেখো কে বিস্ময়কর ডাক্তার নামে পরিচিত ছিলেন? উত্তর লিখবে রজার বেকন বিস্ময়কর ডাক্তার নামে পরিচিত ছিলেন। চলে আসে তারপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। রুশো প্রথম সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের কথা বলেন, উত্তর হচ্ছে একদম ঠিক। তারপরটা দেখো জার্মান সম্রাট চতুর্থ হেনরি ওমসের ঘোষণাপত্রের মাধ্যমে পোপের আধিপত্য মেনে নেন, উত্তর হচ্ছে ভুল। তারপর দেখো 2.3 নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো এখানে অনেক কটা বিবৃতি আছে, তো যেটা বিবৃতি সেটা হচ্ছে নেপোলিয়ান ফ্রান্সে কনসুলেটের শাসন চালু করেন। তো এটার ব্যাখ্যা হচ্ছে দেখো 2 নম্বর যেটা আছে, নেপোলিয়ান ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। তারপরে দেখো বিবৃতি দেখো কি আছে, নেপোলিয়ান ইউরোপের প্রায় সব শক্তিকে পদানত করতে সক্ষম হলেও ইংল্যান্ডকে পদানত করতে ব্যর্থ হন। এর ব্যাখ্যা হচ্ছে নেপোলিয়ানের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল। তারপর দেখো 3 দাগের প্রশ্ন, যে প্রশ্নগুলি 2-3 বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথ কি? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। পরের প্রশ্ন রাজনৈতিক কারাগার বা পলিটিক্যাল প্রিজন কাকে বলা হয় এবং কেন? উত্তর লিখবে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে বাস্তিল দুর্গ রাজনৈতিক কারাগার হিসাবে পরিচিত ছিল। বিপ্লবের পূর্বে ফ্রান্সে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে রাজকীয় কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে বাস্তিল দুর্গে আটক করে রাখত বলে একে রাজনৈতিক কারাগার বলা হতো। রাজতন্ত্র বিরোধী মনোভাব প্রকাশ করার অপরাধে দার্শনিক ভলতেয়ারকেও বাস্তিল দুর্গে আটক করে রাখা হয়। তারপরে পরের প্রশ্ন দেখো লিজিয়ন অফ অনার কি? উত্তর লিখবে নেপোলিয়নের সামাজিক সংস্কারে একটি উল্লেখযোগ্য দিক হল লিজিয়ন অফ অনার। বংশমর্যাদার পরিবর্তে প্রকৃত যোগ্যতার মর্যাদা বা সম্মান দেওয়ার জন্য 1802 সালে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মানকে লিজিয়ন অফ অনার বলে। তারপর প্রশ্ন দেখো বার্লিন ডিক্রি কি? উত্তর লিখবে নেপোলিয়ান 1806 সালের 11 নভেম্বর বার্লিনে এক আদেশ বা হুকুম জারি করেন যা বার্লিন ডিক্রি নামে পরিচিত। 19 নম্বর দেখো কোড নেপোলিয়ান কি? উত্তর লিখবে নেপোলিয়ানের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড অফ নেপোলিয়ান বা কোড নেপোলিয়ানের আইন সংহতি নামে পরিচিত। তারপরে 4 নম্বর দেখো ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরা হলো ইন্টেন্ডেন্ট। তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন, কৃষি, শিল্প, বাণিজ্য, সৈন্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে তাদের নিয়ন্ত্রণে ছিল। লেফেভর লিখেছেন নেকড়েতুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এবার দেখো এগুলোর মধ্যে যে কোনো 4টে আমরা দেখলাম। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন কি আছে? 4 দাগের যে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। তো পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা। ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কারণ ফরাসি রাজাদের সুনির্দিষ্ট কোনো রাজস্ব নীতি ছিল না, বাজেটও তৈরি হতো না, রাষ্ট্রীয় অর্থনৈতিক ক্ষেত্রে অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, ফ্রান্সে প্রত্যক্ষ করের বোঝা দরিদ্র মানুষকে বহন করতে হতো, যাজক ও অভিজাতরা কোনো প্রকার কর দিতেন না, ফলত করভার সকলের উপর বা সব অঞ্চলের উপর সমান ছিল না, কর আদায়ের ব্যবস্থাও ছিল ত্রুটিপূর্ণ। তো প্রথম পয়েন্ট দেবে কর প্রদানকারী।
ফ্রান্সে আদায় করা মোট করের 96% কর দিতে হতো তৃতীয় সম্প্রদায়ের সাধারণ মানুষকে, অপরদিকে মাত্র 4% কর দিত প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়। তারপরে কর আদায় ব্যবস্থা। ফ্রান্সে কর আদায়ের ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। সরকার এককালীন কর আদায়ের জন্য কিছু রাজকর্মচারী ও অভিজাতদের কর আদায়ের দায়িত্ব নিত। এই কর আদায়কারীরা প্রজাদের কাছ থেকে নির্দিষ্ট করে অতিরিক্ত কর আদায় করে নিত। বাড়তি কর আদায়ের জন্য তারা প্রজাদের অকথ্য অত্যাচারও করত। তারপরে বাণিজ্য শুল্ক আদায়কারী শুল্ক বিভাগের কর্মচারীরা নানাভাবে সরকারের পাওনা আত্মসাৎ করত এবং বণিকদের উপর অত্যাচার করত। এইসব কারণে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তৎকালীন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন। দেখো পরের যে প্রশ্ন আছে, ফরাসি জনতা কেন বাস্তিলের দুর্গ আক্রমণ করে, অথবা টিকা লেখো বাস্তিল দুর্গের পতন। এই দুইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। উত্তর লিখবে, বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র। এই দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দী করে রাখা হতো ও অত্যাচার করা হতো। তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল। বাস্তিল দুর্গ পতনের কারণ, খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস ও মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়ে ওঠা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য প্যারিস নগর কর্তৃপক্ষ তাদের উপর আক্রমণ চালায়। সেই সঙ্গে সম্রাট ষোড়শ-লুইয়ের জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করার সংবাদে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। ফলে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ বাধে। উন্মত্ত জনতা অধিক আগ্নেয়াস্ত্র সংগ্রহের জন্য স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে। বাস্তিল দুর্গ আক্রমণ ধ্বংস পয়েন্ট করবে, দিয়ে লিখবে, প্যারিস শহরের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে ধ্বংস করে দেয়। সমস্ত বন্দীরাও মুক্তি পায়। তো এরপরে প্রশ্ন এটা আছে, গয়ের দাগের প্রশ্ন, নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। উত্তর লিখবে, তখন ব্রিটিশ নৌশক্তি ছিল অপ্রতিদ্বন্দ্বী এবং ইংল্যান্ডের উন্নত শিল্প এবং পৃথিবী জুড়ে ঔপনিবেশিক বাজার নেপোলিয়নের ঈর্ষার কারণ ছিল। তাছাড়া ইউরোপের অন্যান্য দেশ নেপোলিয়নের বশ্যতা স্বীকার করলেও ইংল্যান্ড তা করেনি। সেক্ষেত্রে অর্থনৈতিক অবরোধ সৃষ্টির দ্বারা ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে পারলে ইংল্যান্ড অর্থনৈতিক সংকটে পড়বে এবং ফ্রান্সের বশ্যতা স্বীকার করবে। এই উচ্চাঙ্গা থেকে নেপোলিয়ন মহাদেশীয় কর ব্যবস্থা আরোপ করেন। দিয়ে তোমরা পয়েন্ট করবে বাণিজ্য ক্ষেত্রে ফরাসি প্রভাব প্রসার। দিয়ে লিখবে, নেপোলিয়নের কন্টিনেন্টাল সিস্টেমের পশ্চাতে কেবলমাত্র যুদ্ধ জয়লাভের উদ্দেশ্য ছিল এমন বলা যায় না। এর পশ্চাতে শিল্পক্ষেত্রে ফরাসি প্রাধান্য বৃদ্ধির ইচ্ছাও কাজ করেছিল। নেপোলিয়ন মনে করতেন যে মহাদেশীয় ব্যবস্থা চালু হলে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ হবে এবং ইউরোপের বাজারে ফরাসি জিনিসের দাম চাহিদা বৃদ্ধি পাবে। ফলে ফ্রান্স একচেটিয়াভাবে নিজস্ব উৎপাদিত পণ্য দ্বারা ইউরোপের বাজার দখল করতে পারবে। তারপরে পয়েন্ট দেবে পরাজয়ের প্রতিশোধ। যে লিখবে, 1803 সাল থেকে 1804 সাল পর্যন্ত নেপোলিয়ন ইংল্যান্ডের সাথে ট্রাফালগার যুদ্ধে পরাজিত হন। এতে ফরাসি নৌশক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়া ও মহাদেশীয় ব্যবস্থার অন্যতম। পরের পয়েন্ট দিবে একক আধিপত্য বিস্তার। দিয়ে লিখবে, ইউরোপের বুকে ফ্রান্সের একক আধিপত্য বিস্তারের জন্য নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। কারণ তখনও পর্যন্ত ইউরোপের অন্যান্য শক্তি নেপোলিয়নের পদানত হলেও ইংল্যান্ড অপ্রতিরোধ্যভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। অর্থনৈতিক কারণ, শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণে ইংল্যান্ড ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিকভাবে অনেক উন্নত ও শক্তিশালী হয়ে উঠেছিল। তাই ফ্রান্সকে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে প্রাধান্য পেতে হলে ইংল্যান্ডের শিল্প বাণিজ্যকে ধ্বংস করা একান্ত অপরিহার্য ছিল। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 15 থেকে 16টি বাক্যে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 8। আমি এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন বলে দিচ্ছি, তোমাদের উত্তরগুলো পড়ে অযথা আমি তোমাদের সময় নষ্ট করতে চাইছি না। আমি তোমাদের স্ক্রল করে করে উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা একটু পজ করে ভিডিওটা পড়ে নিও, বা তোমরা যদি চাও এই ভিডিওটার স্ক্রিনশট নিয়েও তোমরা রাখতে পারো। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। তো দেখে নাও কি আছে। প্রথমে ভূমিকা পয়েন্ট করে এই জিনিসগুলো লিখবে। আমি একটু তোমাদের জন্য ভিডিওটা পজ করছি, তোমরাও ভিডিওটা পজ করে কিন্তু দেখে নাও। এবার দেখো তারপরে এরকম লিখবে। এই সব লেখার পরে দার্শনিকদের ভূমিকা পয়েন্ট করবে। তারপরে মন্তেস্কু সম্বন্ধে কিছু কথা এখানে লেখা আছে, সেই জিনিসগুলো তোমরা দেখে নিও। আমি আর পড়ে সময় নষ্ট করছি না, তোমরা ভিডিওটা পজ করে এটা দেখে নিও। তারপরে নেক্সট পয়েন্ট দিয়ে ভলতেয়ারের সম্বন্ধে কিছু কথা এখানে লেখা আছে, সেটা তুমি দেখে নিও এখান থেকে। তারপরে দেখো তারপরের পয়েন্ট দিবে রুশো,
রুশো সম্বন্ধে কিছু কথা এখানে লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। এইভাবে কিন্তু পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে তোমাদেরকে এই উত্তরগুলো কমপ্লিট করতে হবে। তারপরে দেখো দিদ্রো ও এলেমবার্ট তাদের সম্বন্ধে কিছু কথা লেখা আছে, সেগুলো তোমরা এখানে দেখে নাও। ভিডিওটাকে পজ করবে, দিয়ে তোমরা দেখবে। তারপরে দেখো ফিজিওক্র্যাটস, হ্যাঁ, সর্বশেষ পয়েন্ট, এই পয়েন্টটা লিখে তোমরা কিন্তু এই উত্তরটা শেষ করবে। এবার চলে আসছি পরের প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী? তো এটাও কিন্তু তোমাদের বিভিন্ন পয়েন্টে লিখতে হবে। দেখো প্রথমে এরকম লিখবে, ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করে ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা করেন। দিয়ে তোমাদের ভূমিকার পয়েন্ট করতে হবে, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবস্থার ভূমিকা। যেমন দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টটা তারা দাগ দিচ্ছি। ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি, তারপরে উপকূল দখল, তারপরে ব্যয়ভার, এরকম পয়েন্ট দিয়ে দিয়ে যে কথাগুলো লেখা আছে সেগুলো ভালো করে পজ করে করে ভিডিওটা পড়ে নাও তোমরা। রোম ও হল্যান্ডে অসন্তোষ। পরের পয়েন্ট হচ্ছে রাশিয়ার বিপর্যয়, এবং সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে মূল্যায়ন। তোমরা ভিডিওটা কিন্তু পজ করে করে দেখে নাও, আমি আর তোমাদের সময়টা যাতে নষ্ট না হয় এই জন্য পড়লাম না। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে এবং সেখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তাহলে তোমরা মন দিয়ে দেখে নাও যে কী কী টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে। সিলেবাসে এটা থাকছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, অটাম, এ ডে ইন দ্য জু, অল সামার ইন এ ডে, আনসিন, রাইটিং স্কিল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই নিয়ে তোমাদের 40 নম্বর থাকবে। তার মধ্যে তোমাদের মার্কস যে ডিস্ট্রিবিউশন সেটা কেমন করে হবে দেখে নাও। তোমাদের প্রোজ যেটা থাকছে সেখান থেকে এমসিকিউ থাকছে 2টো, এসএকিউ থাকছে 2টো, 2 মার্কসের থাকছে 1টা এবং টোটাল থাকছে 6। পোয়েট্রি তোমাদের এমসিকিউ 2টো, এসএকিউ 2টো, 2 মার্কসের থাকছে না, টোটাল থাকছে 4। আনসিতে তোমাদের এমসিকিউ 4টে, এসএকিউ 4টে, 2 নম্বরের তোমাদের 1টা এবং টোটাল থাকছে 10। এছাড়াও রাইটিং স্কিল একটা 10 নম্বরে থাকছে এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতেও তোমাদের 10 থাকছে। তো এইভাবে কিন্তু তোমাদের মোট থাকছে 40, অর্থাৎ তোমাদের এমসিকিউ 8টা, এসএকিউ 8টা এবং 2 নম্বরের কিন্তু 2টো কোশ্চেন থাকছে এবং এখানে 2টো 10 নম্বরের হচ্ছে 40। তো এবার দেখো প্রথমেই তোমার যে সিনটা এখানে করানো হয়েছে সেকশন এতে, তো এইটা হচ্ছে তোমাদের যে দেখো ফার্স্ট যে চ্যাপ্টার দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এখান থেকে তোমাদের করানো হয়েছে। তো দেখে নাও তোমাদের টেক্সট কী আছে, যদিও তোমরা এটা ভালো করে পড়েছো, আমি তবুও তোমাদেরকে এর মানেটা বুঝিয়ে দিচ্ছি। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, অর্থাৎ ভোলা দাদু সম্পর্কিত বাবার বলা আর একটি মজার ঘটনা আমি মনে করতে পারি। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, সেটি ছিল একটি বর্ষা ভেজা বিকেল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. প্রচণ্ড উত্তেজিত হয়ে ভোলা দাদু আমার বাবা ও তার বন্ধুদের বলেছিলেন যে তিনি একজন জলদস্যু দেখতে পেয়েছেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা আমাদের গ্রামের কাছে সমুদ্র তীরে কোনো একটা বালির স্তূপের নিচে বিশাল একটা বাক্স পুঁতে রাখছিল। At once father and his friends started looking for the hidden treasure. অর্থাৎ সঙ্গে সঙ্গে বাবা ও তার বন্ধুরা গুপ্তধনের খোঁজে নেমে পড়েছিলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট, অর্থাৎ সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছিল।
মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, অর্থাৎ মেঘের মধ্যে থেকে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, অর্থাৎ এক দঙ্গল শেয়াল হুক্কা হওয়া ডাক দিচ্ছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, অর্থাৎ মধ্যরাত পেরিয়ে গিয়েছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, এমন সময় ভোলা দাদু কবুল করলেন যে গুপ্তধন আদতে নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, সবটাই দুপুরে ঘুমের ঘোরে দেখা একটি স্বপ্ন মাত্র। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার সুন্দরবনে ভোলা দাদু ভয়ঙ্কর এক দুঃসাহসিক কাজ করে বসেছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবন, সেই সময়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার রাজকীয় বাঘেরা অবাধে ঘুরে বেড়াত। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, লোকেরা চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করতে একসঙ্গে বের হতো, বিশেষ পার্টিকুলারলি আফটার সানডাউন, অর্থাৎ বিশেষ করে সূর্য ডোবার পর। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, এক সন্ধ্যা ভোলা দাদু সাপ্তাহিক হাট থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, হঠাৎই তার 5 গজ পেছনে তিনি এক রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পান। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, অর্থাৎ ভোলা দাদু পেছনে ঘুরে দেখেন তার মুখের সামনে বাঘের চকচকে চোখ। তারপর দেখো কি আছে, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ভোলা দাদু সঙ্গে সঙ্গে কাছের একটি বট গাছে উঠে পড়েন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, বাঘটি গর্জন করতে করতে প্রায় 100 বার গাছটিকে প্রদক্ষিণ করল। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম, তারপর ভোলা দাদুর উপর থেকে নজর না সরিয়ে একটা ঝোপের নিচে গেড়ে বসল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, রাত নামার সঙ্গে সঙ্গে জঙ্গলে আধার নামলো আর নৈশব্দ ঘনিয়ে এলো। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, ভোলা দাদু শুকনো পাতার উপর বাঘের লেজ আঁচড়ানোর শব্দ শুনতে পাচ্ছিলেন। আওয়ার পাস্ট, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা কেটে গেল। এইটা নিয়েই তোমাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। প্রথমে এটা বলেছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, এনি টু, যে কোনো দুটো করতে বলেছে। ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তো কোথায় দেখেছিল? অ্যাট দ্য সিসোর নাকি ইন দ্য ফরেস্ট, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, ইন হিজ মিড ডে ন্যাপ। তো এটা তার দুপুরের স্বপ্নে দেখেছিল। তো উত্তর লিখবে ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস ইন হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু এটা কখন দেখেছিল? তার দুপুরের স্বপ্নে দেখেছিল। আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ, সূর্য অস্ত যাওয়ার পরে মানুষেরা একসঙ্গে গ্রুপে কেন বেড়ায়? রবার, স্নেকস, রয়্যাল বেঙ্গল টাইগার্স নাকি পাইরেটসের জন্য? উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তোমরা এটা পূর্ণবাক্যে যেমন করে লিখেছি তেমন করে লিখে দেবে। অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য, বাঘকে দেখেই ভোলা গ্র্যান্ডপা কোথায় উঠেছিল? নিমটি নাকি ব্যানিয়ান ট্রি নাকি ম্যাঙ্গো ট্রি নাকি ব্যানানা ট্রি? উত্তর হবে ব্যানিয়ান ট্রি। এবার দেখো অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। যে কোনো তোমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা ওয়াজ স দেম, যখন ভোলা গ্র্যান্ডপা তাকে দেখেছিল তখন পাইরেটসরা কী করছিল? তার উত্তর তোমরা লিখবে দ্য পাইরেটস ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিসোর বাই দেয়ার ভিলেজ হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম, তারা একটা বড় বাক্স সেখানে পুঁতছিল। বি নম্বর দেখো, হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার শাটডাউন, কেন মানুষেরা সূর্য অস্ত যাওয়ার পরে একসঙ্গে গ্রুপে বেড়ায়? উত্তর লিখবে ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার freely roamed the dense forest of the Sundarban. For that, people moved in groups, particularly after shutdown. তারপর দেখো 2 নম্বর, read the stanza carefully and answer the question. এটা তোমাদের লেসন 3 অটাম থেকে নেওয়া হয়েছে, তো দেখে নাও। I love the
fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, trailing them by the window pane with thousand others down the lane. তো এর বঙ্গানুবাদটা তোমরা দেখে নাও, বঙ্গানুবাদটা লিখে দিয়েছি আর পড়ছি না, একবার ভালো করে তোমরা দেখে নাও। তোমরা এটা আশা করি পড়েছো সকলে। এবার দেখো বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। দ্য পোয়েম অটাম ইজ এ কাইন্ড অফ, এটা কোন টাইপের পোয়েম? এটা হচ্ছে একটা ন্যাচার পোয়েম। 2 নম্বর, দ্য পোয়েম অটাম ডিসক্রাইব দ্য বিউটি অফ, এটা হবে এ কান্ট্রি সাইড। বি নম্বর, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। হোয়ার ডু দ্য ফেডেড লিভস আলটিমেটলি লাই? উত্তর হবে দ্য ফেডেড লিভস আলটিমেটলি লাই ডাউন দ্য লেন। 2 নম্বর দেখো, হোয়াট ডিড দ্য ফিটফুল গাস্ট টেকস অ্যাওয়ে? উত্তর হবে দ্য ফিটফুল গাস্ট টুক অ্যাওয়ে দ্য ফেডেড লিভস ফ্রম দ্য এলম ট্রি। এবার দেখো রিডিং কম্প্রিহেনশন, একটা আনসিন তোমাদের এখানে দেওয়া হয়েছে, সেই আনসিনটা আমি একবার পড়ে নেবো, তার মানেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখে নাও আগে কি বলেছে। ওয়ান্স আপন এ টাইম এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ওয়ার গুড ফ্রেন্ডস, মানে এক সময় একটা কুকুর আর একটা গাধা ছিল খুব ভালো বন্ধু। ওয়ান ডে দে ওয়ার ট্রাভেলিং টুগেদার, একদিন ওরা একসাথে ঘুরছিল। দেয়ার ওয়াজ এ বাস্কেট অন দ্য ডাঙ্কিজ ব্যাক অ্যান্ড দ্য বাস্কেট ওয়াজ ফুল অফ টেস্টি ব্রেড, অর্থাৎ গাধার পিঠে একটি ঝুড়ি ছিল এবং ঝুড়িটি সুস্বাদু রুটিতে ভরা ছিল। ওয়াকিং এ লং ডিস্টেন্স বোথ অফ দেম বিকেম ভেরি টায়ার্ড অ্যান্ড হাংরি, অনেক দূর হেঁটে দুজনে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ল। দ্য ডাঙ্কি এনজয়েড ইটিং গ্রাস অন দ্য রোড সাইড, অর্থাৎ গাধা রাস্তার ধারে ঘাস খেয়ে আনন্দ পেল। বাট দ্য ডগ কুড নট ডু দ্যাট, অর্থাৎ কুকুরটি তা করতে পারেনি। সো দ্য ডগ রিপিটেডলি রিকোয়েস্টেড দ্য ডাঙ্কি, আই অ্যাম ভেরি হাংরি অ্যান্ড আই ক্যান নট ইট গ্রাস, মানে আমি খুব ক্ষুধার্ত এবং আমি ঘাস খেতে পারি না। সো প্লিজ গিভ মি এ পিস অফ ব্রেড, মানে তাই দয়া করে আমাকে এক টুকরো রুটি দাও। ইফ ইউ ডু নট গিভ ইট মি আই উইল ডাই, তুমি যদি আমাকে না দাও আমি মারা যাব। বাট দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি ক্রুয়েল, কিন্তু গাধা ছিল খুব নিষ্ঠুর। সো হি সেড, সুতরাং সে বলল, ইট ইজ ইম্পসিবল ফর মি টু গিভ ইউ ব্রেড, অর্থাৎ তোমাকে রুটি দেওয়া আমার পক্ষে অসম্ভব। অন হিয়ারিং দিস দ্য ডগ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওয়েন্ট অ্যাসাইড, এটা শুনে কুকুর হতাশ হয়ে গেল এবং সেখান থেকে সরে গেল। অ্যাট দ্যাট মোমেন্ট দেয়ার কেম এ ফেরোসাস উলফ, অর্থাৎ এমন সময় একটি হিংস্র নেকড়ে সেখানে এলো। ইট ওয়াজ অ্যাবাউট টু অ্যাটাক দ্য ডাঙ্কি, এটা একটা সময় গাধাকে আক্রমণ করতে যাচ্ছিল। সো বিং অ্যাফ্রেড দ্য ডাঙ্কি দ্যাট ওয়াজ ভেরি হার্টলেস নাও রিকোয়েস্টেড দ্য ডগ টু স্ট্যান্ড বাই হিম, অর্থাৎ ভয় পেয়ে যে গাধাটি খুব হৃদয়হীন ছিল সে এখন কুকুরটিকে তার পাশে দাঁড়াতে অনুরোধ করছিল। বাট দ্য ডগ রিফিউজ টু সেভ হিম ফ্রম দ্য উলফ, কিন্তু কুকুরটি নেকড়ের হাত থেকে তাকে বাঁচাতে অস্বীকার করলো। অ্যাট লাস্ট দ্য উলফ কিল দ্য ডাঙ্কি, সবশেষে সেই নেকড়ে বাঘটি গাধাটিকে মেরে ফেললো। তো এর বঙ্গানুবাদটা এখানে লেখা আছে, তোমরা একবার দেখে নিতে পারো, আমি যদিও তোমাদেরকে বললাম। এবার দেখো বলেছে টিক দ্য কারেক্ট ওয়ান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য বাস্কেট অন দ্য ডাঙ্কিজ ব্যাক ওয়াজ ফুল অফ, কীতে ভরা ছিল সেই বাস্কেটটা? সেটা হচ্ছে ব্রেডে ভরা ছিল। তো সঠিক উত্তর হবে বি, ব্রেড। তারপরে দেখো দ্য ডাঙ্কি এনজয় টু ইট গ্রাস ফ্রম, কোথা থেকে? এটা হচ্ছে রোড সাইড থেকে। তারপরে দেখো এখানে দেখো যেটা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, মানে সত্য হলে টি লিখবো এবং মিথ্যা হলে এফ লিখবো। সাপ্লাই রিলেভেন্ট সাপোর্টিং সেন্টেন্স, তোমাদেরকে কিন্তু সাপোর্টিং সেন্টেন্সও লিখতে হবে। দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, অর্থাৎ গাধাটি খুব দয়ালু ছিল, এটা একদম মিথ্যা, তার জন্য এফ লিখবো। ফলস সাপোর্টিং সেন্টেন্স, বাট দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি ক্রুয়েল। 2 নম্বর দেখো দ্য উলফ কিল দ্য ডগ, এটা একদম ফলস সাপোর্টিং সেন্টেন্স। অ্যাট লাস্ট দ্য উলফ কিল দ্য ডাঙ্কি, অর্থাৎ গাধাকে কিন্তু মেরে ফেলেছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন অ্যাবাউট 25 ওয়ার্ডস, যে কোনো একটা লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। হাউ ডিড দ্য ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি বিকাম টায়ার্ড, কী করে কুকুর এবং গাধাটি ক্লান্ত হয়ে পড়লো? উত্তর লিখবে ফর ওয়াকিং এ লং ডিস্টেন্স দ্য ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি বিকাম টায়ার্ড। 2 নম্বর দেখো হোয়াট ওয়াজ দ্য ডাঙ্কি ক্যারিং, অর্থাৎ গাধাটি কী বহন করছিল? হোয়াট ডিড দ্য ডাঙ্কি রিকোয়েস্ট অন সিইং দ্য উলফ,
উত্তর লিখবে দ্য ডাঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট উইথ টেস্টি ব্রেড। তারপরে সেকেন্ড পার্টে লিখবে অন সিইং দ্য উলফ দ্য ডাঙ্কি রিকোয়েস্টেড ডগ টু স্ট্যান্ড বাই হিম, তার পাশে এসে দাঁড়াতে বলেছিল। এবার দেখো চলে আসছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। নাও ড্যাশ রেঞ্জ আর ওভার, ইউ আর ফ্রি ড্যাশ হিট অলসো। উত্তর লিখবে নাও দ্য রেঞ্জ আর ওভার, নাও দ্য রেঞ্জ দা হবে এখানে, ইউ আর ফ্রি ফ্রম হিট অলসো। টিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য টেন্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, প্রতিটি প্রশ্নের মান আছে 1। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান, এটা সিম্পল প্রেজেন্ট, তো সিম্পল প্রেজেন্ট আমরা টিক দেব। তারপরে দেখো সামওয়ান হ্যাড স্টোলেন মাই ওয়াচ, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আমরা টিক দেব। এবার দেখো পরেরটা, ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রতিটি প্রশ্নের মান আছে 1। হ্যাজ ইট এভার বিন ট্রাইড বাই দেম, চেঞ্জ দ্য ভয়েস, উত্তর হবে হ্যাভ দে এভার ট্রাইড ইট। বি নম্বর দেখো, ক্লাইম্ব আপ লিটল বয়, সেট দ্য ট্রি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য ট্রি আর্জ দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। সি নম্বর দেখো, দে ওয়েন্ট টু দিল্লি টু অ্যাটেন্ড দ্য ফাংশন, এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দে ওয়েন্ট টু দিল্লি অ্যাজ দে ওয়ান্টেড টু অ্যাটেন্ড দ্য ফাংশন। ডি নম্বর দেখো, আই অ্যাকসেপ্ট ইউর অফার, ইউজ অ্যাকসেপ্টেবল, এটা দিয়ে করতে হবে। উত্তর লিখবে ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল টু মি। তারপর দেখো ই নম্বর, শঙ্কর ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ডাজ নট নিড এনি অ্যাডভাইস, ইউজ টু ইউজ করতে হবে। শঙ্কর ইজ টু ইন্টেলিজেন্ট টু নিড এনি অ্যাডভাইস। তারপর এফ দেখো, তুহিন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইউজ কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট। উত্তর লিখবে, এই বানানটা ভুল হয়েছে, ঠিক করে নিও। উত্তর লিখবে তুহিন ইজ দ্য বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। এবার দেখো বলেছে রাইটিং স্কিল, রাইট এনি ওয়ান অফ দ্য ফলোয়িংস, প্রতিটি প্রশ্নের মান আছে 10। রাইট লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম অর হার টু বি কম্প্যাশনেট টু অ্যানিমালস, ঠিক আছে। তো এই সম্বন্ধে তোমাদের 100 ওয়ার্ডের একটা লেটার লিখতে হবে। এছাড়া যেটা আছে, স্টাডি দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, স্কুল ম্যাগাজিন কীভাবে তৈরি হয় এটা ফ্লো চার্টের মাধ্যমে লিখতে হবে। তো দেখো বিভিন্ন ফ্লো চার্টে কী আছে পয়েন্ট, ফরমেশন অফ এ ম্যাগাজিন কমিটি, ইনভাইটেশন অফ আর্টিকেলস ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সাবমিশন অফ আর্টিকেলস, এডিটিং, সিলেকশন অফ বেস্ট রাইটিংস, সেন্ডিং টু দ্য প্রেস, প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং, ডেলিভারি অফ ম্যাগাজিনস টু স্কুল ডিস্ট্রিবিউশন। তো এটার উত্তর তোমরা কি লিখবে, তো একবার দেখে নাও, আমি তোমাদেরকে এর মানেটা বলে দিচ্ছি। এ স্কুল ম্যাগাজিন ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ স্কুল, অর্থাৎ স্কুল ম্যাগাজিন স্কুলের একটি অপরিহার্য অংশ। ফার্স্ট অফ অল, সর্বপ্রথমে, এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড, একটি ম্যাগাজিন পত্রিকা কমিটি গঠন করা হয়। দেন এ নোটিস ইজ পুট আপ ইনভাইটিং স্টুডেন্টস অ্যান্ড টিচার্স টু সাবমিট দেয়ার কন্ট্রিবিউশন, তারপরে ছাত্র এবং শিক্ষকদের তাদের অবদান জমা দেওয়ার জন্য আবেদন জানিয়ে একটি নোটিশ করা হয়। আফটার দ্যাট, ম্যানুস্ক্রিপ্টস কন্টেনিং ভেরিয়াস আর্টিকেলস অন পোয়েম, স্টোরিজ, এসেস, লিটারেচার এসেট্রা আর কালেক্টেড ফ্রম দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, তারপরে শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, গল্প, প্রবন্ধ, সাহিত্য প্রভৃতি বিভিন্ন প্রবন্ধ সম্বলিত যে পাণ্ডুলিপি সেটা সংগ্রহ করা হয়। Then they are thoroughly screened and if necessary addition, alteration and omissions are done. তারপর তাদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে সংযোজন, পরিবর্তন এবং বাদ দেওয়া হয়। After that they arrange manuscript are sent to the press for printing. এরপরে সাজানো পাণ্ডুলিপি ছাপার জন্য প্রেসে পাঠানো হয়। The magazines are printed in the form of a book and bound. অর্থাৎ পত্রিকাগুলি মুদ্রিত আকারে মুদ্রিত হয় এবং সেগুলি বাঁধানো হয়। ফাইনালি দ্য ম্যাগাজিনস আর ডেলিভার্ড টু স্কুল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার ইন দ্য স্কুল। সবশেষে ম্যাগাজিনগুলি স্কুলে পৌঁছে দেওয়া হয় এবং স্কুলের ছাত্র, শিক্ষক এবং অন্যান্যদের মধ্যে বিতরণ করা হয়। তো আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো।
ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কি রয়েছে। সিলেবাসে তোমাদের থাকছে জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর, এই দুটো চ্যাপ্টার। এবার প্রথমে চলে আসছি এমসিকিউ প্রশ্নে। সঠিক উত্তরটি নির্বাচন করো। হিমশীল রক্তপূর্ণ দেহগহ্বর দেখা যায় কোন পর্বে? উত্তর হবে আর্থ্রোপোডা পর্বে। তারপরে হচ্ছে উদ্ভিদ রাজ্যের উভচর হলো কোনটা হবে? এর মধ্যে উভচর যেটা সেটা হবে 3 নম্বর যেটা আছে মস। তারপরে দেখো 3 নম্বর ভিটামিন B8 এর রাসায়নিক নাম কি? B8 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডি নম্বর দেখো অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিনটি হলো কোনটা হবে? উত্তর হবে সি ভিটামিন ডি। ই নম্বর দেখো কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? উত্তর হবে রাইবোজোম। তারপরে দেখো এফ নম্বর নিচের কোনটি অজৈব অ্যাসিড? এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। জি দেখো লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোষাঙ্গাণুর হলো কোনটা? সহায়ক যেটা কোষাঙ্গাণু সেটা হচ্ছে গলগি বস্তু। এবার দেখো আমাদের এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। এবার আমরা চলে আসছি 1 নম্বরের যে প্রশ্ন সেগুলো। প্রথম যে প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ট্যাক্সন কি? উত্তর লিখবে হায়ারার্কি শ্রেণীবিন্যাসের একটি মৌলিক একক যাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নাম ও স্তর প্রদান করা হয়। তারপরে চলে আসছি বি নম্বর দেখো কোন বিজ্ঞানী প্রথম জীব বৈচিত্র্য কথাটি প্রবর্তন করেন? উত্তর লিখবে ওয়াল্টার রোজেন। তারপর প্রশ্ন চলে আসছি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর লিখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ডি নম্বরে চলে আসছি মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? উত্তর লিখবে সুষুম্না কাণ্ড। ই নম্বর দেখো নালিকাতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের? উত্তর লিখবে নালিকাতন্ত্র দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদের। এফ দেখো কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া? উত্তর লিখবে অ্যানেলিডা পর্বের প্রাণীর কেঁচো। তারপরে দেখো জি দেখো মানবদেহের সবচেয়ে বড় লসিয়া গ্রন্থির নাম কি? উত্তর লিখবে মানবদেহের সবচেয়ে বড় লসিয়া গ্রন্থির নাম হলো প্লিহা। এবার বলছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এর মধ্যে যেটা একটু আলাদা সেটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। কি আছে দেখো সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পলিস্যাকারাইড। এর মধ্যে যেটা আলাদা সেটা হচ্ছে পলিস্যাকারাইড। তারপরে দেখো নিচের সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলছে এখানে হিমোগ্লোবিন ইস্টু লোহা সমান হিমোসাইনিন ইস্টু কি হবে? এটা হবে তামা। তারপরে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। এখানে দেখো বাম স্তম্ভগুলো দেখে নাও তোমরা, যকৃৎ, প্লিহা, ডিম্বাশয়, ঘর্মগ্রন্থি, সুষুম্নাকাণ্ড, আর ডান স্তম্ভগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এর সঙ্গে যেটা মিল হবে, মিল করার পরে যেটা পাবো সেটা হবে যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, প্লিহা হচ্ছে সবচেয়ে বড় লসিয়া গ্রন্থি, ডিম্বাশয় হচ্ছে স্ত্রীদেহের মুখ্য জনন গ্রন্থি, ঘর্মগ্রন্থি হচ্ছে দেহত্বকে অবস্থান করে, সুষুম্নাকাণ্ড হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। এবার দেখো 2 নম্বরের প্রশ্নতে চলে যাচ্ছি। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 2, 6টা করতে হবে। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের দুটি পার্থক্য লেখো। তো এরকম তোমরা পয়েন্ট ভাগ করবে, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে লিখবে কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে লিখবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। তারপরে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট লিখবে নিউক্লিয়াসটি আদি প্রকৃতির, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস এবং নিউক্লিয় জালকবিহীন। এটি কেবল ডিএনএ দিয়ে গঠিত। আর এদিকে তোমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট লিখবে নিউক্লিয়াসটি আদর্শ প্রকৃতির, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমি আরও এক্সট্রা একটা পয়েন্ট লিখে দিয়েছি। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট লিখবে আদি কোষে পর্দা ঘেরা কোনো কোষাঙ্গাণু থাকে না। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট লিখবে এই কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে। এবার পরের প্রশ্ন দেখো, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। তোমরা উত্তর লিখবে জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথম গণের নাম এবং পরে প্রজাতির পদ ব্যবহার করে 2 শব্দের সমন্বয়ে জীবেদের যে নামকরণ করা হয়
তাকে দ্বিপদ নামকরণ বলে, যেমন হোমো সেপিয়েন্স মানে হচ্ছে মানুষ। এবার দেখো সি, দেখো জীবদের জলের দুটি ভূমিকা লেখো। উত্তর লিখবে জল মেরু বিশিষ্ট বা পোলার অণু হওয়ায় এটি গুরুত্বপূর্ণ দ্রাবক হিসেবে কাজ করে। আর উদ্ভিদের রসের উৎস, প্রাণীদেহে রক্ত সংবহন, রেচন প্রভৃতি জলের দ্রবণীয়তা ধর্মের জন্যই ঘটে। এবার দেখো ডি, দেখো গরম তরল স্যুপ কি? উত্তর লিখবে আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলি সমুদ্রের জলে মিশে জীব সৃষ্টির অনুকূল একটি মাধ্যম সৃষ্টি করেছিল। সমুদ্র জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণকে গরম তরল স্যুপ বলে। চলে আসে তারপরের প্রশ্ন, প্লাস্টিড কত প্রকার ও কী কী? উত্তর লিখবে বর্ণের তারতম্য অনুসারে প্লাস্টিড মূলত 3 প্রকারের, যথা লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড। এফ, দেখো জটিল শর্করার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে 2 বা তার বেশি একক শর্করার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল শর্করা গঠন করে। এগুলি স্বাদে মিষ্টি এবং জলে দ্রবীভূত হয়ে প্রকৃত দ্রবণ গঠন করে। পরের প্রশ্ন, পাকস্থলীর কাজ কী কী? উত্তর লিখবে খাদ্যের যান্ত্রিক ও রাসায়নিক পাচন সম্পন্ন করে। পরের পয়েন্ট লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে এবং সেই কারণে খাদ্যের সঙ্গে প্রবেশকারী জীবাণুদের বিনাশ করে। এবার চলে আসি 4 দাগের প্রশ্ন। এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে, 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, 5 × 2 = 10। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো। তো উত্তর লিখবে দ্বিপদ নামকরণ পয়েন্ট দিয়ে প্রথমে গণ ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবেদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। আচ্ছা, দ্বিপদ নামকরণের প্রবক্তা। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারলোস লিনিয়াস। তিনি উদ্ভিদের জন্য 1753 সালে লেখা স্পিসিজ প্যান্ট্রেয়াম এবং প্রাণীদের জন্য শ্রেষ্ঠমত ন্যাচুরি 1758 সালে বইটি লিখেছিলেন। এবার দ্বিপদ নামকরণ নিয়মাবলী। দ্বিপদ নামকরণে অনেক নিয়ম আছে, এখানে প্রধান কয়েকটি উল্লেখ করা হলো। প্রথমত, কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একাধিক গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। দ্বিতীয়ত, এই দ্বিপদ নামকরণে কেবলমাত্র ল্যাটিন ভাষা করতে হবে। তৃতীয়ত, কোনো একটি প্রজাতির নামে দ্বিপদ যুক্ত হবে এবং উপজাতিটির নামপদ যুক্ত হবে। আচ্ছা, এটা তো হলো। এবার এর অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, ট্যাক্সোনমির সংজ্ঞা লেখো। ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী? ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। তো ট্যাক্সোনমির সংজ্ঞা ক্ষেত্রে তোমরা কী লিখবে? বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। এবার ট্যাক্সোনমির উপাদান কি দেখে নাও। ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 শনাক্তকরণ, 2 নামকরণ, 3 শ্রেণীবিন্যাস। এবার চলে আসি ট্যাক্সোনমির গুরুত্ব। ট্যাক্সোনমির প্রধান গুরুত্বগুলি হলো, প্রথমত, বৈচিত্র্যময় জীবজগতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। দ্বিতীয়ত, ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। আচ্ছা, এবার চলে আসছি বিয়ের দাগের প্রশ্ন। ভিটামিনগুলির 2টি করে কাজ উল্লেখ করো। ভিটামিন সি, ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি। অথবা বলেছে নিম্নলিখিত কোষ অঙ্গনগুলির প্রধান কাজ লেখো। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা, ক্লোরোপ্লাস্টিড আর গলগি বস্তু। অথবা চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। তো প্রথম যে অপশনটা আছে, অর্থাৎ ভিটামিনগুলির 2টি করে কাজ, সেটা আগে দেখে নিই, তারপরে বাকিগুলোতে আসছি। তো দেখো, ভিটামিন সি এর কাজ লোহিত রক্তকণিকা অনুচক্রিকার গঠনে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। ভিটামিন B12 এর কাজ দেহের সামগ্রিক বৃদ্ধি, রক্ত উৎপাদন, নিউক্লিক অ্যাসিড উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষায় সাহায্য করে। ভিটামিন কে এর কাজ, এই ভিটামিন যকৃৎকে প্রথ্রম্বিন সংশ্লেষে সাহায্য করে, রক্ততঞ্চনে সাহায্য করে। ভিটামিন ই এর কাজ মাতৃস্তনে দুগ্ধকরণ বৃদ্ধি করে, জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন ডি এর কাজ ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে। এবার চলে আসছি পরের যে অথবা প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোষাঙ্গগুলির প্রধান কাজ দেখো। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা, ক্লোরোপ্লাস্টিড আর গলগি বস্তু। দেখো, প্রথমে বলেছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ দেখব। সবাত শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। লাইসোজোমের কাজ বহিঃকোষীয় বস্তুর লাইসোজোমের উৎসেচক দ্বারা পরিপাক ঘটে। এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা ও শারীরবৃত্তীয় কাজের জন্য তরলের বিস্তৃতি ঘটানো এন্ডোপ্লাজমীয় জালিকার প্রধান কাজ। 4 ক্লোরোপ্লাস্টিড খাদ্য উৎপাদনে সাহায্য করে। গলগি বস্তু কোষের ভেতরে বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, যোগ করা ধাত্র ও খরিত প্রোটিন ইত্যাদি পরিবহনে সাহায্য করে। তারপরে যথবা ছিল চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো, সেটা আমরা দেখে নেব।
প্রথমে আমরা চিত্রটা দেখে নিই। দেখে নাও, এখানে নিউক্লিয় লাস আছে, বহিস্থ নিউক্লিয় পর্দা আছে, অন্তস্থ নিউক্লিয় পর্দা, তারপর নিউক্লিয় রস আছে, উপরে রাইবোজোম আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। হ্যাঁ, এরকম একটা ছবি আঁকবে, এরকম প্রশ্ন এলে দিয়ে তোমরা দেখবে নিউক্লিয়াস লিখবে। নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত, যথা নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের চারিদিকে দ্বিস্তরীয় আবরণ থাকে, এটি হলো নিউক্লিয় পর্দা। এই পর্দা 2টি একক দিয়ে গঠিত। নিউক্লিয় পর্দার অসংখ্য অসংখ্য ছিদ্র বা রন্ধ্র থাকে, একে নিউক্লিয়র রন্ধ্র বলা হয়। এবার হচ্ছে নিউক্লিয় প্লাজম, নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল শস্য পদার্থ থাকে তাকে নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস বলে। এবার চলে আসছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় প্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় অসংখ্য সুতোর মতো বস্তু দেখতে পাওয়া যায়, এগুলি হলো নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। এবার চলে আসে নিউক্লিয় লাস, নিউক্লিয়াসের মধ্যে যে এক বা একাধিক ঘন গোলাকার অংশ দেখতে পাওয়া যায় তাকে নিউক্লিয় লাস বলে। সাধারণত একটি নিউক্লিয়াসে একটি নিউক্লিয় লাস থাকে। তো আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। কিছু এমসিকিউ প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ মতো উত্তর দাও। 2টি অমূলদ সংখ্যার মধ্যে তো দেখো কোনো মূলদ সংখ্যা নেই, নাকি একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, নাকি অসংখ্য অমূলদ সংখ্যা আছে, নাকি কোনো অমূলদ সংখ্যা নেই। তো যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হর্ষই কি আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। চলে আসছি খ, দেখো 4 ইজ ইকুয়াল টু, সরি এখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল, 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8 এর কিউব হলে x এর মান কত হবে। তো এখানে দেখো উত্তর আছে, অপশন আছে কি 3 এর 2, নাকি 9 এর 2, নাকি 3, নাকি 9। তো দেখো এর উত্তর তোমরা কী করবে, প্রথমে দেখো প্রথমে যেটা বলেছে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার এক্সকে আমরা 4কে আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি, তা 2 এর স্কোয়ার আবার এক্স, তাকে দেখো 2 এর কিউব তার আবার কিউব। তো এখানে দেখো 2x এটা কিন্তু গুণ হয়ে যায়, 2 টু দি পাওয়ার 2x আর 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কত হলো 9 হলো। তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। তাহলে এখানে কি হলো হিসাব মতো, তাহলে 2x ইজ ইকুয়াল টু 9 দেখা যাচ্ছে। তো 2x ইজ ইকুয়াল টু যদি 9 হয়, x এর মান কত 9 এর 2। তাহলে দেখো তো 9 এর 2 অপশনে আছে কিনা, হ্যাঁ 9 এর 2 অপশনে আছে, তাহলে 9 এর 2 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের যেটা আছে, পরের যেটা বলেছে px ইজ ইকুয়াল টু 5x প্লাস 1, এই বহুপদী সংখ্যামালার শূন্য সমান, অর্থাৎ এটার মান যদি শূন্য হয় তাহলে x এর মানটা কত হবে। তো দেখো 5x প্লাস 1 সমান 0 বা 5x প্লাস 1 ইজ ইকুয়াল 0 সেটাই লিখলো এখানে। এবার দেখো 5x মানে কত -1, তাহলে x মানে কত -1/5, তাহলে সংখ্যামালা শূন্য হচ্ছে -1/5। এবার দেখো ঘ, ABCD রম্বসের কোণ ACB 40 ডিগ্রি হলে কোণ ADB এর মান কত হবে। দেখো এর অপশনে আছে 50 ডিগ্রি, নাকি 110 ডিগ্রি, নাকি 30 ডিগ্রি, নাকি 120 ডিগ্রি। তো উত্তর কি হবে, উত্তর হবে 50 ডিগ্রি। এই যে তোমরা দেখে নাও এখানে কি বলেছে, ABCD রম্বসের ACB 40, ACB 40 হলো, আর তাহলে ADB এর মান কত হবে, ADB এর মান কত হবে, অর্থাৎ এই কোণটা জানতে চেয়েছে। তাহলে সমাধান যেটা বলেছে কোণ ACB এটা 40 বলে দিয়েছে, তাহলে কোণ BCD, কোণ BCD এটা যেহেতু রম্বস বলেছে, দেখো রম্বস যেহেতু বলেছে, তাহলে এখানে কত হবে 40 ডিগ্রি গুণ 2 মানে 80 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ ADC, তাহলে এটা কি হলো, কোণ BCD, এই অ্যাঙ্গেলটা কত হলো 80 হলো, এই অ্যাঙ্গেলটা আমাদের 80 বেরালো। এবার দেখো তাহলে কোণ ADC কত হবে, কোণ ADC এটা কত হবে, তাহলে 180 মাইনাস 80 সমান 100, অর্থাৎ কোণ ADB সমান 100/2 সমান 50 ডিগ্রি। আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের লেখচিত্রটি অপশন আছে কি কি, x অক্ষের সমান্তরাল, নাকি y অক্ষের সমান্তরাল, নাকি মূলবিন্দুগামী, নাকি কোনো অক্ষের সমান্তরাল নয়। উত্তর যেটা হবে আ, y অক্ষের সমান্তরাল।
এবার দেখো চলে আসছি মূল বিন্দু এবং তিন চার বিন্দু দুটির মধ্যে দূরত্ব হবে। তাহলে 3 4 যদি হয় তার মানে এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 4, তাই তো? মূল বিন্দু থেকে এটা দূরত্ব কত হবে? ধরে নাও এরকম একটা গ্রাফ আছে, তো এক্স থেকে আমি চলে যাচ্ছি 3 আর ওয়াই থেকে 4। তাহলে বলেছে এই বিন্দুটা যদি 4 হয় আর এটা যদি 3 হয়, এইখান থেকে মূল বিন্দু থেকে এর দূরত্ব কত সেটা জানতে চেয়েছে। এটা 3, এটা 4, মানে এখান থেকে এইটুকু 4, এইটুকু 3। উত্তর হচ্ছে 5। কী করে হবে দেখো, এটার উত্তরটা যেভাবে হবে দেখে নাও। সমাধান দেওয়া আছে দূরত্ব সমান √3 - 0 হোল স্কোয়ার প্লাস 4 - 0 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে √25 মানে 5। তাহলে এটার দূরত্ব কত হবে? এই যে অতিভুজটা হলো এখানে, অতিভুজটার দূরত্ব কত হবে? 5। এবার দেখো 2 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 ও 5-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তো উত্তর লিখবে 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যা, অর্থাৎ 4-এর 1 ও 5-এর 1-এর মধ্যে মূলদ সংখ্যা, অর্থাৎ 4 গুণ 5 আবার 1 গুণ 5। দেখো উপরে নিচে দুখানেই কিন্তু 5 দিয়ে গুণ হলো, এবং 5 গুণ 5 বাই 1 গুণ 5 এর মধ্যে মূলদ সংখ্যা, অর্থাৎ তাহলে 4 5-এ কত হয়? 20, 20 বাই 5 ও 25 বাই 5-এর মধ্যে মূলদ সংখ্যা। 4টি মূলদ সংখ্যা হলো 21-এর 5, 22-এর 5, 23-এর 5, 24-এর 5। এভাবে কিন্তু এটা বের করা হলো। খ দেখো, আচ্ছা তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটা তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো করে। খ দেখো 27 এবং 81 ওয়াই, ঠিক আছে? তো এই দুটো সমান বলেছে, তাহলে যেটা এখানে বলছে x:y সমান কত, এটা, ঠিক আছে? তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো 27 মানে 3-এর কিউব, আবার 81 মানে 3⁴। তাহলে এখানে কি হলো? এখানে দেখো, এখানে যদি আরেকটা লাইন আমরা করি, 3⁴x is equal to 3⁴y। 3x সমান 4y, তাহলে x বাই y সমান কত? 4/3। হলো। এবার গ, কে এর কোন মানের জন্য 3x - 4y সমান 1 এবং 9x + ky সমান 2। এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে সমাধান শর্ত অনুসারে 3/9 সমান -4/k নট ইজ ইকুয়াল টু 1/2। তাহলে 3/9 সমান -4/k। তাহলে এবার যদি দেখো 3k তাহলে হলো আর -36, তাহলে k এর ভ্যালু কত? -12। তাহলে -12 হতে k এর কোন মানের জন্য বলেছে? উত্তর হচ্ছে -12 মানের জন্য। এবার দেখো পরের প্রশ্ন, 0.54 4-এর মাথায় পৌনঃপুনিক কে p/q আকারে প্রকাশ করো, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইজ ইকুয়াল টু 0। তো সমাধান দেখো, 0.54 4-এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 1, তাহলে এটার মানে কত সেটা লিখে দিলাম 0.544444। তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এখানে কি হলো? একটা দশমিকটা আমার এইদিকে চলে গেল, তাহলে 5.44444। আবার এটাকে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 54 পয়েন্ট এটা হলো। তারপর দেখো তাহলে 0.54 এই যে পৌনঃপুনিক, তার মানে কত হলো? এটা হচ্ছে 54 - 5 বাই 100 - 10, ঠিক আছে? তার মানে 0.54 4-এর মাথায় পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে 49/90, ঠিক আছে? এবার দেখো কে এর কোন মানের জন্য 4x² - kx + 1 এর একটি উৎপাদক x - 1 হবে। তো সমাধান x - 1 সমান 0। তাহলে আমরা বলতেই পারি x - 1 এর 0 হলো 1, কারণ x এর ভ্যালু যদি এখানে 1 হয় তাহলে এটা হচ্ছে 0 হবে x এর ভ্যালু, বা x সমান 1। তাহলে f1, এবার দেখো এখানে x এর ভ্যালুটা আমরা 1 বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি আছে? 4x² - kx + 1, তাহলে 4 1² - k × 1 + 1 সমান 0। তাহলে এখানে যেটা পাচ্ছি আলটিমেটলি k = -5 পাচ্ছি। এসব সমাধান করে আমরা কিন্তু এখানে k = -5 আমরা পাচ্ছি। এবার দেখো চ কি বলেছে? চ যেটা বলেছে ABCD সামান্তরিকের বিসি বাহু সংলগ্ন দুটি কোণের পরিমাণের অনুপাত 4:5। ওই কোণ দুটির পরিমাপ কত? তাহলে কোণ ABC যোগ কোণ BCD সমান 180 ডিগ্রি। তাহলে কোণ ABC কোণ BCD সমান 4:5। তাহলে কোণ ABC সমান 180 ডিগ্রি ইন্টু 4/9। দেখো এটা 4/9 ইজ ইকুয়াল টু হচ্ছে 80।
আর কোণ BCD মানে 180 × 5 9 মানে হচ্ছে 100, কোণ দুটির পরিমাপ হচ্ছে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি। এবার বলছে √6 সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসাও। তো দেখে নাও, √6 সংখ্যাটিকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই তাহলে কিন্তু আমাদের সমাধানটা ঠিক এইভাবে হবে। একবার দেখে নাও ভালো করে তোমরা। ঠিক আছে, এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন 4 নম্বর, লেখচিত্র অঙ্কন করে সমাধান করো। 3x - 2y = 1 আর 2x - y = 3, এটার সমাধান তোমাদেরকে করতে বলেছে। তো দেখো সমাধানটা তোমরা কীভাবে করবে। প্রথমটা চলে আসছি, এটা নিচ্ছি আমরা 3x - 2y = 1, তাহলে 3x = 1 + 2y, তার মানে x = 1 + 2y/3। এবার দেখো y এর মান যদি আমরা 1 বসাই, তাহলে x এর মান কত হচ্ছে, 2 × 1 = 2, তাহলে 2 × 1 = 3, তাহলে x এর মানও কিন্তু 1 হচ্ছে। এবার যদি y এর মান আমরা 4 বসাই তাহলে x এর মান কত আসছে, 3। এবার যদি y এর মান আমরা 7 বসাই তাহলে x এর মান আসছে 5। হ্যাঁ, আবার দেখো এবার এইটা থেকে যদি আসি, এই যে এটা 2x - y = 3, এটা যদি আসি, সেখান থেকে আমরা সমাধান করছি 2x = 3 + y, তাহলে x = 3 + y/2। এখানে দেখো y এর মান যদি আমরা 3 বসাচ্ছি তাহলে x এর মান 3 পাচ্ছি, y এর মান যদি আমরা 5 বসাচ্ছি x এর মান 4 পাচ্ছি, y এর মান যদি আমরা 7 বসাচ্ছি x এর মান কত পাচ্ছি, আমরা 5 পাচ্ছি। এবার দেখো আমরা সেটাকে প্লট করব। প্রথমে আমাদের কি আছে দেখো, প্রথমে আমাদের x1 y1, তো আমরা সেখানে দেখো x1 y1 প্লট করেছি। তারপরে কি বলেছে এখানে x3 y4, ঠিক তেমনিভাবে x3 y4 প্লট করেছি। তারপর দেখো বলেছে x কত, x5 y7, দেখো x5 y7, সেটা তো আমরা প্লট করেছি। ঠিক একইভাবে পরবর্তী সমীকরণটা আছে সেই অনুযায়ী প্লট করেছি আমরা, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 3, x এর ভ্যালু 4, y এর ভ্যালু 5, x এর ভ্যালু 5, y এর ভ্যালু 7। এভাবে যে প্লট করেছি, ছেদ করেছে কোনটা, P বিন্দুতে ছেদ করেছে। তাহলে লেখচিত্র দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, P বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5, 7। ঠিক আছে, অর্থাৎ x = 5, y = 7। অথবা এছাড়াও এরকম তোমাদের একটা আসতে পারে, যেমন x/3 = y/4 = 2। এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো আমরা এই সমীকরণটি আগে লিখে নিই। সমীকরণটি আগে লিখে নিলাম, x + y + y/4 = 2। তাহলে এখান থেকে লসাগু কত হলো, 12। 4x + 3y/12 = 2, বা 4x + 3y = 24। 4x = 24 - 3y, 4 সমান তাহলে 24 - 3y/4। এবার দেখো এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা ঠিক করে দিই আমি। x সমান, ঠিক আছে, এবার x এর ভ্যালুগুলো আমরা দেখব। y এর ভ্যালু যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 6। y এর ভ্যালু যদি এখানে 4 বসায় তাহলে x এর ভ্যালু হবে 3। y এর ভ্যালু যদি আমরা 8 বসাই x এর ভ্যালু হবে 0। এবার সেই অনুযায়ী আমরা এই গ্রাফটাকে প্লট করব। দেখো প্রথমে যেটা আছে x6 y0, y0 x6, এই যে y0 x6, তারপরে x3 y4, x3 y4, তারপরে x0 y8, x0 y8। এই গ্রাফটাকে আমরা প্লট করলাম। এবার বলেছে অঙ্কিত লেখচিত্রটি x অক্ষকে 0,8, x অক্ষকে আমরা এটা 0,8 এবং y অক্ষকে 6,0 এই বিন্দুতে ছেদ করছে। উৎপন্ন সমকোণী ত্রিভুজটির উচ্চতা 8 একক এবং ভূমির দৈর্ঘ্য 6 একক। তাহলে দেখো অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু বাহু ইন্টু উচ্চতা, তাহলে সে অনুযায়ী যদি হয় এখানে 24 একক হচ্ছে। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার বলছে সমাধান করো। 2x + 3y - 7 = 0 আর 3x + 2y - 8 = 0, এই দুটো সমাধান করতে হবে। তো দেখো আমাদের যে ফার্স্ট ইকুয়েশনটা আছে সেটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি এবং 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে যেটা আমরা পাচ্ছি, তাহলে এটা থেকে পাচ্ছি দেখো এখান থেকে এটা আসছে 6x + 9y - 21 = 0। আচ্ছা, এখান থেকে পাচ্ছি 6x + 4y - 16 = 0। তাহলে 3 নম্বর থেকে 4 নম্বর যদি আমরা বিয়োগ করি, এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে যেটা পাচ্ছি 9y - 4y - 21 + 16 = 0, বা 5y - 5 = 0, বা y = 5/5 = 1। এবার 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাচ্ছি 2x + 3 × 1 - 7 = 0, তাহলে বা 2x + 3 - 7 0, তাহলে 2x সমান কত হচ্ছে 4, বা x সমান যেটা হচ্ছে x সমান আমাদের হচ্ছে 4/2 = 2। চলে আসি 6 নম্বর প্রশ্ন। দেখো x - 1 দ্বারা ব্র্যাকেটের মধ্যে আছে ax³ + 2x² - 3 এবং 2x³ - 5x + a, এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান নির্ণয় করো।
তাহলে এক্স মাইনাস 4 সমান 0 বা এক্স সমান 4, অর্থাৎ এক্স মাইনাস 4 এর শূন্য হলো 4। এবার দেখো তাহলে পি এক্স এ প্রথমে যে দেখো এ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 এটা নিয়ে নিলাম। তাহলে এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 4 বসাই তাহলে কি হবে, এ এক্স এফ 4 কিউব প্লাস 3 4 স্কোয়ার মাইনাস 3, তাহলে কত হচ্ছে 64a প্লাস 48 মাইনাস 3 ভাগশেষ হচ্ছে 64a প্লাস 45। আবার কিউ এক্স, এবার দেখো এই সমীকরণটায় আমরা চলে আসছি, এই সমীকরণটা যদি চলে আসি তাহলে একইভাবে যদি আমরা এখানে এক্স এর ভ্যালু আমরা 4 বসাই তাহলে সেইভাবে করলে কিন্তু আমরা এখানে পাচ্ছি ভাগশেষ কত পাচ্ছি 108 প্লাস এ। এবার শর্ত অনুসারে কী বলেছে, এই যেটা ভাগশেষ পেলাম এই দুটো ভাগশেষ সমান, তাহলে দুটো সমান করে দিলাম 64a প্লাস 45 ইকুয়াল টু 108 প্লাস এ। তাহলে সমান যদি করি তাহলে সেখান থেকে এখানে আমরা ইকুয়েশনটা সলভ করে আমরা যেটা পাচ্ছি a ইকুয়াল টু 1, বোঝা গেছে। এর অথবা তোমাদের আসতে পারে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5কে 2x প্লাস 1 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। তাহলে 2x প্লাস 1, তাহলে 2x সমান মাইনাস 1, এক্স সমান মাইনাস হাফ, 2x প্লাস 1 এর শূন্য তাহলে কি মাইনাস 1/2, তাহলে এফ এক্স কিউব, এটা আমার এই ইকুয়েশনটা আমরা লিখে দিলাম, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে এবার যদি এক্সের ভ্যালু যদি এখানে মাইনাস হাফ পুট করি তাহলে আমরা কী পাবো, মাইনাস হাফের কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস হাফের স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 1। তাহলে এখান থেকে আমরা দেখো এগুলো করে সব কিছু সমাধান করে আমরা যেটা পাচ্ছি 3 পূর্ণ 1 8, এটা পাচ্ছি সমাধান। এবার দেখো চলে আসি 7 দাগের প্রশ্ন, প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু তোমরা তোমাদের উপপাদ্য নম্বর 15 পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 77 পেয়ে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার দেখো কয়েকটা কি বলছে, প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। উপপাদ্য এটা 16 পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 83। যেহেতু তোমাদের বইয়ে এগুলো আছে তাই জন্য আমি এক্সট্রা হবে আর এটা করাচ্ছি না। 8 নম্বর দেখো, প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটাও তোমাদের উপপাদ্য প্রয়োগ 2 পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 77, বোঝা যাচ্ছে। এবার দেখো 9 দেখে চলে আসছি, ওয়াই এর মান কি হলে 2, y এবং 10, -9 এর বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। তো শর্ত অনুসারে √10 - 2 এর হোল স্কোয়ার প্লাস y -9 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে সমাধান করে √8² প্লাস y প্লাস 9 এর হোল স্কোয়ার সমান 10 সমাধান করে আমরা যেটা পাচ্ছি সব কিছু সমাধান করে শেষে যেটা আসছে দেখো এখানে y প্লাস 15 ইন্টু y প্লাস 3 0, মানে y এর মান হচ্ছে -25 এবং y এর মান হচ্ছে -3। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই নবম শ্রেণীর অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন প্রশ্নপত্র কমপ্লিট করাতে পারলাম। তোমাদের যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন এবং উত্তরের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরেক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তোমাদের যে এই প্রশ্নই হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমরা এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু খুঁটিয়ে অঙ্ক প্র্যাকটিস করো এবং কোনো অঙ্ক কিন্তু তোমরা মুখস্থ করবে না, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের আর একটা সাবজেক্ট বাকি থেকে গেল। আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তর শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তরের আগে একবার আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। দেখো পরিমাপ, প্রথম যে চ্যাপ্টার পরিমাপ সেখান থেকে 3টে MCQ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 12 নম্বর। বল ও গতি সেখান থেকে 2টো MCQ, 3টে 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 14 নম্বর। আবার পরমাণুর গঠন এখান থেকে 3টে MCQ, 2টো 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে, মোট আসছে 14 নম্বর। অর্থাৎ তোমাদের MCQ আসছে 8টা, 1 নম্বর প্রশ্ন আসছে 7টা, 2 নম্বর প্রশ্ন আসছে তোমাদের 8টা এবং 3 নম্বর প্রশ্ন আসছে তোমাদের 3টে। মোট তোমাদের 40 নম্বরের প্রশ্ন আসছে। তাহলে চলো এবার আমরা চলে আসছি প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে গ্রুপ এ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
যে এমসিকিউ আছে 8টা করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে এক করে। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে AU। তো এটা সম্বন্ধে আমি তোমাদের কিছুটা বলি। AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নক্ষত্রের পারস্পরিক দূরত্ব পরিমাপে ব্যবহার করা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। তারপরে 2 দেখো, ওজনের মাত্রীয় সংকেত হলো কোনটা হবে? mL/-2। mL/-2 হচ্ছে সঠিক উত্তর। ওজন হলো এক প্রকারের বল, তাই বল ও ওজনের মাত্রা একই। নিচে কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই? তো এটা সঠিক উত্তর হবে দ্রুতি ও বেগ, এর দুটোর কিন্তু মাত্রীয় সংকেত একই। দ্রুতি স্কেলার রাশি, কিন্তু বেগ ভেক্টর রাশি, তবে দ্রুতি ও বেগ উভয় একক ও মাত্রা একই। 4 নম্বর চলে আসছি। চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হলো? উত্তর হবে গতিজাড্য। চলে আসি তারপরে প্রশ্নে। 5 নম্বর, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ। চলে আসছি পরের প্রশ্ন। একটি ইলেকট্রনের তড়িতাধানের পরিমাণ কি হবে? -1.602 × 10⁻⁻19 কুলম্ব। তারপরে দেখো 7 নম্বর, সবচেয়ে হালকা পরমাণু কোনটি? উত্তর হবে সি হচ্ছে সবচেয়ে হালকা পরমাণু। চলে আসছি 8 নম্বর, 18 ও 8 এর নিউট্রন সংখ্যা কত? এর নিউট্রন সংখ্যা হচ্ছে 10টি। দেখো 18 থেকে যদি 8 বাদ দিই আমরা 10 পাবো। চলে আসছি গ্রুপ বি। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, এখানে কিন্তু 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? উত্তর লিখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, বলের সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে পরমেয়কের সম্পর্ক কি? উত্তর লিখবে বলের সিজিএস পদ্ধতিতে পরমেয়ক ডাইন এবং এসআই পদ্ধতিতে হলো নিউট্রন। তো সম্পর্কটা এবার দেখে নিই। 1 নিউটন = 10⁵ ডাইন। চলে আসছি পরের প্রশ্ন। 2 নম্বর দেখো, নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে? উত্তর লিখবে নিষ্ক্রিয় মৌলগুলির শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। অথবা দেখো, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? উত্তর লিখবে ইলেকট্রন। পরের প্রশ্ন, কোনো পরমাণুর এম কক্ষে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা? দেখো উত্তর হবে 2 × এম কক্ষে বলেছে 3² = 2 × 9 মানে 18টি। 4 নম্বর দেখো, বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদাই কি হবে? অপরিবর্তিত। এবার সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। দ্রুতি 0 হলে বেগ 0 নাও হতে পারে, এটা কিন্তু একদম মিথ্যা। তারপর দেখো, একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। উত্তর লিখবে আপেক্ষিক গুরুত্ব। তারপরে প্রশ্ন 7 নম্বর দেখো, সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তারপরে দেখো সি, দেখো গ্রুপ সি, সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয় কেন? উত্তর লিখবে ধাতু তাপে প্রসারিত হয় এবং শীতল করলে সংকুচিত হয়, তাই ধাতুর তৈরি স্কেল উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রসারিত সংকুচিত হয়। ফলে স্কেলের অঙ্ক দুটি দাগের মাঝের দূরত্ব পরিবর্তিত হয়, ফলে সঠিক পাঠ পাওয়া যায় না। কিন্তু কাঠ তাপের কুপরিবাহী হওয়ায় উষ্ণতা বৃদ্ধি কিংবা হ্রাসে সঠিক পাঠ দেয়, তাই সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয়। এবার অথবা দিয়ে দেখো, তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো? উত্তর লিখবে বয়স বছরে ও মাসে প্রকাশ করলে একটি সুবিধাজনক সংখ্যা পাওয়া যায়, যা বুঝতে সুবিধা হয়। কিন্তু যদি সেকেন্ডে প্রকাশ করা হয় তাহলে খুব বড় একটি সংখ্যা হয়, যা বুঝতে বা প্রকাশ করতে অসুবিধা হয়। তারপরে দেখো 2 নম্বর, কোনো তরলের ঘনত্ব 0.8 গ্রাম/সেন্টিমিটার কিউব হলে 200 সেন্টিমিটার কিউব তরলের ভর কত? উত্তর লিখবে 200 সেন্টিমিটার কিউব তরলের ভর হচ্ছে আয়তন × ঘনত্ব, তোমার 200 × 0.8 = 160 গ্রাম। চলে আসে 3 নম্বর, জড়ত্বীয় ভর বলতে কি বোঝো? উত্তর লিখবে বস্তুর ভর তাদের স্থিতি ও গতিজাড্যের মান নির্দেশ করে, এই কারণে এই ভরকে জড়ভর বা জড়ত্বীয় ভর বলা হয়, যাকে ইনার্সিয়াল মাস বলা হয়। স্পষ্টত F = m এর সমীকরণে বস্তুর যে ভর নির্দেশ করা হয়েছে তা হলো জড়ত্বীয় ভর। চলে আসি 4 দাগের প্রশ্ন, কামান থেকে গোলা ছুড়লে কামান পিছু হটে কেন? উত্তর লিখবে যখন কোনো কামান থেকে গোলা ছোড়া হয় তখন গোলার উপর একটি বল ক্রিয়া করে, ফলে গোলাটি সামনের দিকে এগিয়ে যায়। গোলা কামানের উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে কামানটি ও পেছন দিকে সরে যায়।
তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার দুটি শর্ত উল্লেখ করো। উত্তর লিখবে, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার শর্তগুলি হলো বাহু দুটি দীর্ঘ হবে, সূচকটি লম্বা হবে, তুলাযন্ত্র হালকা হবে। তারপরে চলে আসছি 5 নম্বর, ভরী বস্তুর জাড্যের পরিমাণ ব্যাখ্যা করো। উত্তর লিখবে, কোনো স্থির বস্তুর স্থির কিংবা গতিশীল বস্তুর গতিশীলতা প্রবণতাই হলো বস্তুর জাড্যের বা জড়তার ধর্ম। যে বস্তুর ভর যত বেশি তার জাড্য তত বেশি। অর্থাৎ কোনো হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বেশি বল প্রয়োগ করতে হয়। তাই কোনো জড় বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ। চলে আসছি 6 নম্বর প্রশ্ন, ইলেকট্রনকে সব পদার্থের মূল কণা বলা হয় কেন? ক্যাথোড রশ্মি উৎপন্নের সময় তড়িৎমক্ষম নলে যে কোনো ধাতু নির্মিত ক্যাথোড এবং যে কোনো গ্যাস ব্যবহার করা হোক না কেন, প্রতি ক্ষেত্রে একই আধান এবং একই ভরবিশিষ্ট ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন উৎপন্ন হয়। তাই ইলেকট্রনকে পরমাণুর একটি মূল উপাদান কণিকা রূপে গণ্য করা হয়, যা সমস্ত মৌলের পরমাণুতে বিদ্যমান। চলে আসে 7 দাগের প্রশ্ন, আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন? উত্তর লিখবে, কোনো মৌলের আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় ভর সংখ্যা আলাদা হয়। এদের ইলেকট্রন বিন্যাস একই রকম হয়, এদের রাসায়নিক ধর্ম এক হয়। চলে আসছি 8 প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো। উত্তর লিখবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি অসঙ্গই দেখা যায়। যেমন, বিজ্ঞানী নিলস বোর জানান যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক কার্যবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে এগুলো থেকে সর্বদা শক্তি বিকিরণ হয়ে থাকবে। ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। একসময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুর আর কোনো ইলেকট্রনীয় গঠন থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না, যা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি। তো এ দেখতে পাচ্ছ রাদারফোর্ডের পরমাণু মডেল, এরকম একটা ছবি তোমরা এঁকে দেবে, নিউক্লিয়াস ইলেকট্রন পজিটিভ নেগেটিভ করে এঁকে নেবে। তারপরে লিখবে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি অবিরাম ঘুরতে থাকে, ওই ঘূর্ণমান ইলেকট্রনগুলো থেকে অবিরাম শক্তি বিকীর্ণ হয়ে থাকে। এর ফলে পরমাণুর যে বর্ণালী পাওয়া যাবে সেটা সূর্যরশ্মির বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে, কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণুর রেখা বর্ণালী সৃষ্টি করে না। রাদারফোর্ডের পরমাণু মডেল এই ঘটনার ব্যাখ্যা করতে পারে না, যা রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর একটি ত্রুটি বা সীমাবদ্ধতা। এবার চলে আসছি গ্রুপ ডি। এখানে নিম্নলিখিত প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F = ma সমীকরণটি প্রতিষ্ঠা করো। উত্তর লিখবে, ধরি m ভরের একটি বস্তুর উপর t সময় ধরে F পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটির বেগ u থেকে বেড়ে v হলো। তো প্রথমে বস্তুটির প্রাথমিক ভরবেগ হচ্ছে mu, বস্তুটির অন্তিম ভরবেগ হচ্ছে mv। ভরবেগের পরিবর্তন তাহলে mv - mu, তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে সময়ের সঙ্গে mv - mu/t। এবার m কমন চলে গেল, m কমন গেলে mv - u/t, তাহলে সমান সমান ma, কারণ v - u/t সমান a আমরা জানি। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে F ভ্যারিয়াস ma, F = kma, k হলো একটি ভেদ্রবক, এর মান হচ্ছে 1, F = ma। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, 100 ডাইনের একটি বল 5 সেকেন্ড ধরে 25 গ্রাম বস্তুর উপর ক্রিয়া করলে কত বেগ উৎপন্ন হবে নির্ণয় করো। এক্ষেত্রে F = 100 ডাইন, m = 25 গ্রাম, t = 5 সেকেন্ড, u = 0। এখন F = ma সমীকরণ থেকে পাই 100 = 25a, তাহলে a সমান কি হলো 100/25 মানে 4 সেমি/সেকেন্ড²। আবার v = u + at সমীকরণ থেকে পাই v সমান 0 + 4 × 5 সেমি/সেকেন্ড, মানে হচ্ছে 20 সেমি/সেকেন্ড। বস্তুতে বেগ উৎপন্ন হবে 20 সেমি/সেকেন্ড। এবার আমরা চলে আসছি 2 দাগের প্রশ্ন, একটি বস্তুর ভর 7.8 কেজি, আয়তন 1000 সেমি3, বস্তুটির ঘনত্ব কত? উত্তর লিখবে, বস্তুর ঘনত্ব সমান বস্তুর ভর বাই বস্তুর আয়তন। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে? 7.8 কেজি বাই 1000 সেমি3, মানে 7800/1000 গ্রাম/সেমি3, মানে 7.8 গ্রাম/সেমি3। এর সঙ্গে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, তুলাযন্ত্রের সুবিদিতা বলতে কি বোঝো? সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার শর্তগুলি লেখো। উত্তর লিখবে, যে বিশেষ গুণের জন্য কোনো তুলাযন্ত্রে তুলাপাত্রে রাখা দুটি ঘরের সামান্য পার্থক্য নির্দেশ করতে পারে তাকে তুলাযন্ত্রের সুবিদিতা বলে। এর শর্তগুলো এর আগেও তোমাদের করিয়ে দিয়েছি, তো তোমরা একবার দেখে নাও, এরকম করে তোমরা স্ক্রিনশট করে নাও, দিয়ে তোমরা কিন্তু এটা লিখে নেবে। ঠিক আছে, আমি আর পড়ে সময় নষ্ট করছি না। এবার চলে আসছি পরের প্রশ্ন, পরমাণুর গঠন সংক্রান্ত নিলস বোরের কার্যাবলী লেখো, অথবা রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও।
এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরেক সেট সাজেশন প্রশ্ন উত্তর দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালো করে তোমরা খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি পরীক্ষায় 100% সাফল্য তোমাদের নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে